সকালবেলা প্রায় 9টায় ইরফানের ঘুম ভাঙে, তাও বেলির ডাকে। বেলি কয়েকবার ডাকে ইরফানকে। ঘুম থেকে উঠে ভ্যাবলার মতো বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। কাল রাতের স্বপ্নটা এখন অব্দি তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ইরফানকে এমন দেখে বেলি প্রশ্ন করে, কি হয়েছে? এই যে কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন যে? এই যে কি হলো? উঠুন, নাচতে পারছি। তুমি যাও, আমি উঠছি। বেলি ইরফানের কথায় চলে যায়। আর ইরফান খাটে বসে কাল রাতের স্বপ্নটা নিয়ে ভাবতে থাকে। এটা কি স্বপ্ন ছিল? এমন ভয়াবহ স্বপ্ন, তাও বেলিকে নিয়ে এর আগে কখনো দেখেনি ইরফান। প্রায় 10 মিনিট পর সে বিছানা থেকেই নামে। কলপার গিয়ে দেখে বেলি আগে থেকে ইরফানের জন্য ব্রাশ, পানি, টাওয়াল সব এনে রেখেছে। ইরফানও শুধু গিয়ে মুখ ধুবে। বেলির সব কাজ কেন জানি ইরফানের খুব ভালো লাগে, কিন্তু স্বপ্নের কথা আবারও মনে পড়ে যায় তার। তবুও নিজেকে শক্ত রেখেছে সে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসে ইরফান। বেলি নাস্তা নিয়ে রাখছে আর নিজেও সেখানে দাঁড়িয়ে আছে। ইরফান নাস্তা খেতে বসেছে। তুমি খেয়েছো? হুম। বাবা কই? বাজারে গেলে দেখলাম। আচ্ছা শোনো, সব গুছাও, বিকেল 4টার গাড়িতে আমরা যাব। সব গোছানোই আছে। ওকে। এটা কি রান্না করেছো? দই পেতেছিলাম। কখন? আমি যে দেখলাম না। রাতেই পেতে রেখেছিলাম। ও, এত ঘুম পাও কই? তবুও মন পাওয়ার গুণ নাই। বেলির কথাটা আস্তে আস্তে বললেও ইরফানের কানে ঠিকই গেছে। ইরফানের কান হচ্ছে হরিণের কানের মতো, খাড়া খাড়া কান, তাই তো আস্তে কথাও কানে যায়। বেলি সবকিছু গুছিয়ে রেখে রান্নাঘরের দিকে যায়। ওইদিকে কাজের মহিলাটাও চলে আসে। বেলি তার সাথে কথায় লেগে যায়। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কিরাম আছো? আমিও ভালো। খালা, আপনাকে কি বাবা বেতন কম দেয়? না তো। তাহলে খালা, ঘর বাড়ি এত নোংরা রাখেন কেন? আমি কাল এসে দেখি এই অবস্থা। আজকে সকালে বাবার রুম, ইরফানের রুমের সামনের রুমের চাদর পর্দা সব ধুয়ে দিচ্ছি। মাসকা বাজার বাসাগুলো পরিষ্কার করেন না। বাবার বয়স হয়েছে খালা, আপনার ভরসায় তো তার ছেলে এইখানে রাখছে, তাই না? আমি তো সব করি। আপনি সব করলে আমাকে সব করতে হইতো না খালা? বয়স্ক মানুষ একটু দেখে শুনে রাখবেন খালা। আচ্ছা, আর কি কি কাম আছে কও, আমি কইরা দিয়া যাই। আজকে আর কোনো কাজ নেই, সব কাজ শেষ করে ফেলেছি আমি। এত তাড়াতাড়ি? আমি সেই ভোর থেকে সবকিছু করেছি খালা। আমরা আজকে চলে যাব, আপনি বাবাকে দেখে রাখেন খালা, আর কাল থেকে আইসেন। আচ্ছা, তাইলে আমি যাইগা। জানালা দিয়ে সবটা শুনে না ইরফান। বেলি সব দিক দিয়ে সম্পূর্ণ, কাজে কর্মে আচার ব্যবহারে। কেন যেন আগে বেলিকে মনে ধরল না ইরফানের। এটা ভেবে ইরফান এখন মাথা ফাটায়। সবাই ঠিকই বলে, বেলি আসলেই ফুল। সদ্য কলি থেকে ফোটা এক নিষ্পাপ ফুল, এক নিষ্পাপ বেলি ফুল। দুপুর প্রায় 12টা নাগাদ রুবির ফোন। ইরফান তখন পুকুরে ঘাটে বসা। রুবির ফোনগুলো সে দেখতে পাচ্ছে, কিন্তু আজকে ইচ্ছে করে ফোন ধরছে না সে। তার ভালো লাগছে না রুবির সাথে কথা বলতে, তাই সে ফোন ধরেনি। প্রায় 7টা থেকে 8টা ফোন দেয় রুবি। ইরফান তখন ফেসবুকেই ছিল। রুবি ফোন দেওয়ার পর ফেসবুক লগ ইন করে ইরফানকে অ্যাক্টিভ দেখতে পায়। ঢাকায় বসে রুবির মাথায় আগুন ধরে যায়। উল্টেপাল্টা টেক্সট করতে থাকে ইরফানকে সে। আমি ফোন দিলে তুমি ধরো না কেন? আমাকে এখন মজা লাগে না, তাই না? লাগবে কিভাবে? এখন তো বউ আরেকটা আছে কাছে, তাই না? গ্রামে বসে থেকে কি করো? বেলি এত ভালো কিভাবে হলো? এই না ওরে দেখতে পারতা না? ওহ, বুঝতে পেরেছি, ভালো লেগেছে তাই তো? তা কেমন এনজয় করো ওকে যখন ভালোবাসো? তুমি তো দারুণ খেলোয়াড়, একসাথে দুজনকেই ভালোবাসো। ক্ল্যাপ হবে তোমার জন্য। গাছেরও খাও, তলারটাও কুড়াও। বাহ, তোমার পাওয়ারের তারিফ করতে হয়, ট্রাস্ট মি, দারুণ পাওয়ার তোমার। ওকে প্রেগনেন্ট করেই ঢাকাতে নিয়ে এসো, কেমন? রুবির মুখ থেকে এমন অশ্লীল আর নোংরা ভাষাগুলো শুনে আর সহ্য হয়নি ইরফানের। একজন উচ্চশিক্ষিত মেয়ের মুখ থেকে এইসব নোংরা মানসিকতার অশ্লীল ভাষা কিভাবে আসে, এটাই সন্দেহের। ইরফানের শরীর তখন রাগে কাঁপতে থাকে। এই মুহূর্তে যদি রুবি তার সামনে থাকতো তাহলে সে রুবিকে জবাই দিত। ইরফান সাথে সাথেই ফোন দেয় রুবিকে। রুবিও ফোন রিসিভ করে।
ইরফান রুবিকে হ্যালো বলার সুযোগও দেয়নি। ফোন ধরার সাথে সাথেই শুরু করে ইরফান। তুই কি মানুষের বাচ্চা? এই খবরদার। এই চুপ, জানোয়ার মেয়ে, বেয়াদব মেয়ে। কাকে কি বলিস তুই? কাকে কি বলিস? তোকেই বলি, বুঝিস না তুই? ওয়াও, তুই এখন আমাকে তুই জুকারিও করিস? করবো না। তুই করিস কেন? আমাকে কি বেলি পেয়েছিস নাকি তুই? ভাগ্যিস, ভাগ্যিস তুই বেলি না, কারণ তুই বেলির পায়েরও যোগ্য না। খবরদার ইরফান, মুখ সামলাও। এই, আমার নাম মুখে নিবি না তুই। তুই এসব কি লিখেছিস? তোর মুখ এত নোংরা কেন? তুই না ইংলিশে গ্র্যাজুয়েশন করেছিস? তোর মুখ এত খারাপ কেন? তো আমি এত খারাপ এখন? আলবাত খারাপ। শুধু খারাপ না, তুই স্বার্থপর মহিলা। তুই কেমন মেয়ে হলে কিভাবে নিজের স্বামীর কথা বলিস? ছি! ও বেলাতে এখন খারাপ হয়ে গেছি? এটা কি ভালো কথা ছিল? কসম আল্লাহর, তুই আমার সামনে থাকলে এতক্ষণে তুই জবাই হয়ে যাইতি রে। শুকুর আদায় কর তুই। আমার গায়ে হাত তুলে দেখো শুধু, হাতটা মুচড়ে ভেঙে দিব। এতে আমার কমেন্ট সময়ও লাগবে না। এতেই বোঝা যায় তুই কত ভালো। কেন এখন হাত ভেঙে দিবি কেন? আমি যখন তোর কথায় বেরিকে মারতাম তখন খুব মজা লাগতো, তাই না? বড্ড বেশি বেরি বেরি করছো। আমিও দেখবো কয়দিন এ বেরি থাকে। যে মেয়ের মুখ থেকে এত নোংরা ভাষা বের হয় সে আরো জঘন্য হতে পারে। আর হ্যাঁ রবি শোন, বেলি বড্ড বেশি বোকা। না হয় এতদিনে আমি আর তুই জেলে থাকতাম, কারণ আমি সব থেকে বেশি অপরাধী ওর কাছে। আর যেই পাওয়ারের কথা বললি না তুই, তাহলে শুন, আমি এই ইরফান আহমেদ এখন অব্দি শুধু তোকেই ছুঁয়েছি। আর রইল কথা, ওইটারও তোর সাথেই করেছি। তুই ব্যতীত এখন অব্দি অন্য কারোর সাথে আমার কিছুই হয়নি। আর না হয়েছে আমার বিবাহিত বউ বেলির সাথে, না হয়েছে অন্য কারো সাথে। তোর মুখ এতটা খারাপ, এত খারাপ যা ভাবতেও অবাক লাগে। আপাতত আমাকে না করবি ফোন আর না করবি মেসেজ। ভালো থাক। ইরফান লাইনটা কেটে দেয়। তার প্রচুর পরিমাণ রাগ হচ্ছে, তাই যতটুকু পেরেছে আপাতত ফোনেই ছেড়েছে, বাকিটা ঢাকাতে গেলে। কথায় আছে শিক্ষাই আদর্শ, কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষরাই পশুর মতো আচরণ করে। একজন মেয়ে তার উপর শিক্ষিত, কিন্তু তার মুখ দেখেই বেরিয়ে আসে যত রকমের নোংরা আর অশ্লীল ভাষা, তাও নিজের স্বামীর প্রতি। বর্তমান যুগে এইসব কিছু যে মেয়ে মহিলা আছে যাদের শিক্ষার অভাব নেই, কিন্তু মনুষ্যত্বের বড় বেশি অভাব। কারণ এরা দম্ভের চোটে নিজেদের অনেক বড় কিছু মনে করে, আর এদের সাথে মিলেও তেমন। ইরফানের মতো পুরুষরা পরে এইভাবেই ধরা খায়। নিজে বেশি বুঝলে এইরকম হওয়াটাই অনিবার্য। ইরফান পুকুর ঘাট থেকে বাড়ির ভেতরে এসে দেখে তার পাশের বাড়ির চাচাতো ফুফাতো বোনেরা সবাই মিলে বেলিকে ধরেছে। বেলিকে খেলতে বলতেছিল সবাই। ভাবি আসো খেলি। কি খেলবো? কিট কিট কিট। না গো, একটু পরে আজান দিবে আর বাবাও চলে আসবে, গোসল করব, নামাজ পড়বো। আজান দিতে এখনো 1 ঘন্টা বাকি। তোমরা খেলো, আমি দেখি। আগে তো খেলতা ভাবি, ঢাকা যাইয়া পাল্টায় গেছো। এমন কিছুই না গো। তাইলে খেলো। আচ্ছা তাড়াতাড়ি করো, বাবা আসার আগে 9-এর ঘর বানাও। 4 কোনা খেলবা নাকি ক্রস খেলবা ভাবি? 4 কোণাটাই বানাও। আচ্ছা। বেলির এক ননদ কিতকিতে ঘর বানিয়ে ফেলেছে। ইরফান দূর থেকে সব দেখছিল। ইরফানের সামনে এগিয়ে যায়নি, কারণ সে জানতো তাকে দেখলে বেলি আর খেলবে না। তাই সে দূরে দাঁড়িয়ে আছে আর দেখছে বেলি কিভাবে খেলে। এই শোনো, আমি আগে খেলবো কিন্তু। কেন ভাবি? কি কেন? আমি আগে খেলবো। তাইলে তো আমরা হাইরা যামো। তুমি তো একবারই সব শেষ কইরা দাও। আউটও হইতে পারি। তুমি আর আউট? আমি আগে খেলবো, দাও। তারপর বেলি গুটি নিয়ে খেলা শুরু করে। 1 কা 2 কা 3 কা এক এক করে 9 পর্যন্ত খেলে দেয়। বেলি বরাবর এই ধরনের গ্রাম্য খেলা ভালো খেলতে পারে। ওড়নাটাকে পেঁচিয়ে ঘুষে তারপর খেলে সে। খেলার সময় লাফানোর জন্য চুলগুলো খুলে যায় বেলির, তখন তাকে একদম গায়ের মেয়ের মতো লাগছিল। ইরফান আর এক মুহূর্তের জন্য দেরি করেনি, তাড়াতাড়ি মোবাইলটা বের করে বেলির কয়েকটা ছবি তোলে। মুগ্ধ নয়নে বেলির ছেলে মানুষই দেখছে ইরফান। এক সময় আজান পড়ে যায় আর তাদের খেলাও শেষ হয়ে যায়। বেলি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরে চলে যায়। লাফানোর জন্য পানির পিপাসা পেয়ে যায় তার পানি খাওয়ার জন্য ঘরে যায় সে।
ইরফান তখন ঘরে গিয়ে বেলির দিকে চেয়ে আছে। দিনের পর দিন এ যেন এক নতুন বেলি তার সামনে ধরা পড়ছে। তার সামনে এই বেলি ফুল একদম চুপচাপ শান্ত, কিন্তু অন্যদের সাথে এই বেলি ফুল একদম অন্যরকম। দুই জায়গায় দুই রকম চরিত্র তার। ইরফানকে চেয়ে থাকতে দেখে বেলি তাকে ডাক দিয়ে ওঠে। কিছু বলবেন? এই যে। হুম। কিছু বলবেন? এই যে। এক্কা দুক্কা তো ভালোই খেলতে পারো। ইরফানের কথায় থতমত খেয়ে যায় বেরি। তার মানে ইরফান তার খেলা দেখে ফিরেছে, তাই তাড়াতাড়ি করে সেইখান থেকে উঠে যায় সে। পরে আপনার জন্য পানি তুলে দিয়েছিলাম, আপনি গোসল করে আসেন। এই বলে বেরি উঠে যায়। তখন ইরফান হাতটা ধরে নেয় বেরির। এই বেলি ফুল সবার সামনে এত প্রাণবন্ত আর চঞ্চলা, তাহলে আমার সামনে এত নুইয়ে থাকে কেন? বেরি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। বেরি অত্যন্ত শান্ত নজরে ধীর গলায় বলে ওঠে, এই বেলি ফুল আগে হেসে উঠত, আর এখন এই বেলি ফুল প্রতিনিয়ত ঝরে যাচ্ছে। ঝরতে ঝরতে এক সময় হয়তো ঝরেই যাবে, কারণ এই বেলি ফুল আর সতেজ নেই। এই বেলি ফুল হলো ঝরে যাওয়া বেলি ফুল। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে। শরীরটা তো সাথে যাচ্ছে, কিন্তু মনটা গ্রামে মায়ের কাছে পড়ে আছে বেলির। মায়ের সাথে শুধু একটা রাতই থাকতে পারলো মেয়েটা, আবার সেই ঢাকা শহরে ইট পাথরের মাঝেই থাকতে হবে তাকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা-9টা বেজে যাবে। বেরিয়ে চুপচাপ বসে থাকা দেখে ইরফানও কিছু বলেনি। সে হয়তো বুঝতে পেরেছে বেরির মন খারাপ, তাই সেও বোবার মতো বসে আছে বেরির সাথে। রাস্তার পাশে গাছপালা আর মানুষজনগুলো ছুটে চলেছে গাড়ির সাথে। একটু পরেই মাগরিবের আজান পড়ে গিয়ে সন্ধ্যা নামবে চারপাশে। প্রকৃতি তার দিনের আলো ভুলে গিয়ে গধূলির আলোয় নিজেকে মাতাবে আপন ভাবে। হঠাৎই রাজুর কথা মনে পড়ে যায় বেরির। রাজু মানুষটা এলো তো এলো, এমন সময় এলো যেখানে সবকিছুই হাতের বাহিরে। রাজুকে খুব মনে পড়ছে বেরির। রাজুর সাথে তার দেখা সে যখন ইন্টারে পড়ে। রাজু তখন শহরেই থাকতো। মানুষটা কাছে থেকেও দূরে চলে গেল। ইরফানের ডাকে রাজুর ধ্যান থেকে বেরিয়ে যায় বেরি। বেলি, জি। কিছু খাবা? না। কিছুই খাবা না? হুম। ইরফান আর জোর করেনি তাকে। বেরি চলাচলের পথে কখনোই কিছু খায় না। ইরফান আর আবার নিজ থেকেই বলা শুরু করে, মন খারাপ? না। তাহলে চুপচাপ যে। মায়ের কথা মনে পড়তেছে। আবার যাইও এক সময়। রুবি আপু কি আজ আসবে? জানি না। ফোন দেয় নাই? সে আপনার বউ, মানবিমান ভুলে যান। আর তুমি? আমি তো আজ আছি কাল নেই। ঝরে যাওয়া ফেরিবল কখনো কারো আপন হয় না। মানে? কিছু না, আপনারা নিজেদের মানবিমান মিটিয়ে নিন। বেরির কথা শুনে ইরফান আর কথা বাড়ায়নি। বেরির সবকিছুই ইদানিং অন্যরকম লাগে তার কাছে। আগের বেরি আর এখনকার বেরির মাঝে অনেক পরিবর্তন। তবে আগের বেলি চুপচাপ ছিল, এখনকার বেলিও চুপচাপ। তবে এখনকার বেলি চুপচাপ থেকে এমন কথা বলে যা বুকের এপাশে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। বেলি আবারও চুপ হয়ে যায়, তাই সেও চুপ হয়ে যায়। নিজেকে ঘৃণিত পুরুষ মনে হয় তার তখন। এই শান্ত মেয়েটাকে সে প্রতিদিন এত মারধর করেছে। অন্যায় তো অনেক করা হলো, এখন না হয় প্রায়শ্চিত্ত করা হোক। এইসব ভাবতে ভাবতেই ইরফানের সময় কাটছে। আর অন্যদিকে গাড়ি ছুটে চলেছে তার আপন গন্তব্যে। রাত প্রায় 9টা নাগাদ বাস স্ট্যান্ডে বাস এসে থামে। বেলিকে আস্তে আস্তে ডাকে ইরফান। বেলির এই এক দোষ, জার্নি করতে আসলে তার ঘুমিয়ে ঘুমিয়েই জার্নি শেষ হয়। গাড়িতে উঠে এক ঘুম দেবে, আর সেই এক ঘুমে গন্তব্যস্থলে এসে সজাগ হয়। এর মাঝে গাড়ি তাকে পাতাল কিংবা স্বর্গে নিয়ে গেলেও সে বলতে পারবে না। ইরফানের ডাকে ঘুম ভেঙে এদিক ওদিক তাকায় বেরি। নামবা না নাকি ঘুমাতে থাকবা? ঢাকা চলে আসছি। নামো, ঘুমালে আর কিছুই খেয়াল থাকে না তোমার। এত ঘুম যে কই থেকে আসে আল্লাহ জানে। নামো তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে একটা সিএনজি ধরে ইরফান একটানে বাসায় চলে আসবে বলে। বেলি, রাত 9টা 30 বাজে। এখন গিয়ে রান্না করবা কখন? এখানে কোথাও একটা খেয়ে নিলে ভালো হতো না? বাসায় গিয়ে রান্না করে খাওয়া যাবে। তা যাবে, কিন্তু আমি খুব ক্লান্ত। তোমার খাবার রান্নার আশায় বসে থাকবো না আমি। আচ্ছা, আপনি যা ভালো বুঝেন। ইরফান ইচ্ছে করে বলেছে কথাগুলো, যাতে বেরি এই ব্যাপারে না করতে না পারে। তার শখ জেগেছে বেরিকে নিয়ে রেস্টুরেন্টে খাবে, যা রবির সামনে কখনোই সম্ভব না। তবে সমস্যা ছিল বেরি এর আগে রেস্টুরেন্টে কখনো যায়নি। তবু ইরফান চেয়েছে আজ সে যাক।
তাই বেরিকে নিয়ে স্ট্রেট 11-এ চলে যায় ইরফান। সেখানে লিফট ছিল। ইরফান ভেবেছে বেলি লিফটে চড়তে জানে না, তাই সে সিঁড়ি দিয়ে উঠতে চেয়েছিল, কিন্তু বেলি ইরফানকে চমকে দিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ালে যে? উপরে যাবেন না? কিন্তু এটা তো লিফট। জানি আমি এটা লিফট। আমি আরো একবার লিফটে চড়েছিলাম। কোথায়? ঢাকাতে পুকুর বাসায় আসছিলাম একদিন বাবার সাথে। কত ভাই বোন আমাকে নিয়ে কই জানি গেছিল, সেইখানে এমন ঘরের মতো ছিল। তখন জানছিলাম এটা লিফট। আসেন, হেঁটাই করেই যাই উপরে। ইরফান বেলির কথা বেলিকে নিয়ে লিফটে চলে যায়। কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায়। রেস্টুরেন্টটা একদম লিফটের দরজা বরাবরই। ইরফান বেলিকে নিয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে যায়। পাশেই দুজনের একটা টেবিল রাখা আছে। এখানের খাবার অনেক টেস্ট হয়, খেয়ে দেখো, ভালো লাগবে। ও আচ্ছা, কি খাবা বলো? আপনি যা খাবার আনবেন তাই খাবো। খাবার আনায় না, অর্ডার করতে হয়। ও তাহলে করেন। তো কি খাবা বলবা না তুমি? আমি তো জানি না কি পাওয়া যায়। চাইনিজ খাবার নাম শুনেছো কখনো? হ্যাঁ শুনছি। ওটার সেট মেনু অর্ডার করি। করেন। ইরফান দুটো সেট মেনু অর্ডার করে দেয়। বেলি রেস্টুরেন্টে হয়তো আসেনি, তবে এইসব চাইনিজ, থাই, বাংলা নাম জানে, কারণ সে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা তো করেছে, তাই ততটা সমস্যা হয় না। তুমি চামচ দিয়ে খেতে পারবা? চামচ দিয়ে খেতে হয়? হ্যাঁ, চাইনিজ খাবারগুলো চামচ দিয়েই খেতে হয়। ও, পারবা খেতে? না হয় হাত দিয়ে খেও। সবাই চামচ দিয়ে তো খায়, তাহলে আমিও খাবো, সমস্যা নেই। আচ্ছা। বেলি আবারও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েটার পানি নিয়ে আসে, আর বেলিও পানি খেতে শুরু করে দেয়। ইরফান দেখে বুঝে যায় যে বেলির হয়তো খুব পিপাসা পেয়েছে। এত পানি খাচ্ছ কেন? চেষ্টা পেয়েছিল। গাড়িতে বললেই পারতা। ইরফানের এই কথায় জবাব নেই বেলির কাছে, তাই সে চুপ করে বসে আছে। প্রায় 15 মিনিট পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। বেলি প্লেটের দিকে তাকিয়ে আছে। এক পাশে ভাতের মতো কি যেন আছে, অন্য পাশে সবজি, এক পাশে মুরগির বড় একটা টুকরো, তার সাথে ঝোল ঝোল কি যেন আছে। তাকিয়ে আছে প্লেটের দিকে। সে মনে মনে বলতে থাকে, এর থেকে ভালো ছিল ভাত মাছ একটা ভর্তা ডাল নিলে, পেট ভরে খেতে পারতাম। বেলির মনে মনে বলতে থাকা শান্ত চোখের চাহনি দেখে ইরফান পুরোটা বুঝিয়ে দেয় বেলিকে। এটার নাম ফ্রাইড রাইস, অনেকটা ভাতের মতোই। এটা ভেজিটেবল মানে সবজি, এটা মুরগি, একটা তরকারি। আচ্ছা, এটা তরকারি, এটাকে মশলা চিকেন বলে। আর এই যে বড় পিসটা আছে, এটার নাম চিকেন ফ্রাই। চামচ দিয়ে খেতে পারলে খাও, না হয় হাত দিয়ে খাও, কোনো সমস্যা নেই। বললেও অনেকটা আনইজি ফিল হচ্ছিল তার। পরে দেখলো ইরফান চামচ দিয়ে খাচ্ছে, তাই বেলিও কাঁপা কাঁপা হাতে একটা চামচ তুলে নেয়। তারপর ইরফানকে অনুসরণ করে খাওয়া শুরু করে। এক চামচ মুখে দেওয়ার পর বেশ ভালো স্বাদ পায় বেলি। খুব মজার ছিল খাবারটা, তাই ইরফানকে দেখে দেখে সবটা খাবার শেষ করে বেলি। ফ্রাইটা হাত দিতেই খায় সে। তার পক্ষে চামচ দিয়ে খাওয়া সম্ভব না। খেয়ে হাতটা টিস্যু দিয়ে মুছে নেয় সে। ইরফানই বলেছিল মুছতে, তাই সেও মুছে নেয়। হাত মোছার পর ইরফান বেলিকে কোকের গ্লাসটা এগিয়ে দেয়। বেলিও একটু একটু করে কোক খায়। এর ফাঁকে ওয়েটার এসে বিল দিয়ে যায়। বেলি দেখলো ইরফান 1000 টাকার একটা নোট বেরি করে বিল বইয়ের ভেতরে দিয়ে ওয়েটারকে ডাক দেয়। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানে বিল দেওয়া আছে উইথ টিপস। থ্যাঙ্কস স্যার। ওয়েটার বিল নিয়ে চলে যায়। বেলি অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার ভাবতে কষ্ট হচ্ছে যে দুইজন মানুষ খেলো, আর তার বিল 1000 টাকা কিভাবে হয়। অথচ বেলি তো জানেই না এইসব খাবারের দাম এমনই। ওইদিকে ইরফান তাড়া দিচ্ছে তাকে। তাড়াতাড়ি কোকটা শেষ করো, 10:30 বাজে অলরেডি। তাহলে আর খাবো না। কেন? আর খাবো না। আচ্ছা তাহলে ওঠো। জি। ইরফান টেবিল ছেড়ে উঠতে উঠতে একটা কথা ভাবছিল যে বেলি নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে না পারলে অন্যদের ছোট করে না, বা নিজেও ছোট হয় না। মেয়েটার বুদ্ধি আছে। অন্যদিকে বেলি টেবিল থেকে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই একজনকে দেখতে পায়। সেই একজনকে দেখে বেলির পায়ের তলার থেকে মাটি সরে যায়। ভদ্রলোক ওই পাশের একটা টেবিলে বসা আছেন, প্রায় 4 জনের মতো সাথে। প্রায় 1 বছর পর বেলি আজ তাকে দেখতে পেল। কলিজাটা মুহূর্তের মধ্যেই মুচড়ে উঠেছে বেলির। এটা কেমন পরিস্থিতি? বেলি যে এখানে এইভাবে তাকে দেখবে তা সে একবারের জন্য ভাবেনি। মুখ থেকে আচমকাই বের হয়ে যায়, রাজু ভাই। ভাগ্যটা ভালো মুখ দিয়ে আওয়াজটা আস্তে বের হয়েছে।
তাড়াতাড়ি মুখটা সরিয়ে নেয় সে। একটু আগেই যাকে কল্পনা করলো, যার কথা মনে করে চোখের কোণায় পানি এলো, সেই মানুষটা এখন তার চোখের সামনে। হ্যাঁ, ওই টেবিলে রাজু বসা আছে। বেলি কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে আসে সেখান থেকে। বেলি চায়নি রাজু তাকে দেখে ফেলুক, তাই সে সেখান থেকে সরে যায়। পৃথিবীটা গোল, এখানে কারো সাথে কখনো না কখনো একবার না একবার দেখা হয়েই যায়। হোক সে শত্রু, কিংবা হোক সে বন্ধু, অথবা হোক সে একবার চোখের দেখা কোনো একজন। পৃথিবীতে এমন অনেক সময় হয়ে যায় যেখানে যাদের সাথে দেখা না হওয়ার দোয়াটা কখনোই পূরণ হয় না। একবার না একবার দেখা হয়েই যায়, এটাই পৃথিবীর নিয়ম। আর এখানে রাজুর সাথে দেখা হওয়াটাও ঠিক ওই রকমই একটা ঘটনা মাত্র। যদিও রাজু বেলিকে এখনো দেখেনি, দেখলে হয়তো সেখানে ঘটনাটা অন্যরকম হতো। এবার আসি রেস্টুরেন্টের বিষয়। আমাদের সমাজে এমন অনেকেই আছেন এখন অবধি রেস্টুরেন্টে যাননি। নিম্ন মধ্যবিত্তদের মাঝে যাদের অবস্থান, তারা তো একেবারেই যান না। আর যারা যান তারা অনেক সময় নিজেকে সেখানে খাপ খাওয়াতে পারেন না বলে নিজের কাছে নিজে লজ্জাবোধ করেন। কিন্তু না, এখানে লজ্জার কিছুই নেই। জরুরি নয় যে আপনাকে সবটা শিখতে হবে। আপনি যেমন আছেন তেমনটাই থাকার চেষ্টা করবেন। আপনি হাত দিয়ে খেতে অভ্যস্ত, তাহলে অন্যের জন্য অভ্যাস কেন পরিবর্তন করবেন? আপনি হাত দিয়েই খাবেন, কারণ সব থেকে বড় কথা আপনি বাঙালি। বাঙালিয়ানরা নিজেকে রাখা বাঙালিয়ানায় নিজেকে রাখা ভালো। মাছে ভাতে বাঙালি যেমন হয়, তেমন হাত দিয়ে খাওয়াই বাঙালির এক ঐতিহ্য। ইরফান আর বেরির বাসায় আসতে আসতে রাত প্রায় 11টা বেজে যায়। বেরি সেই তখন থেকেই দম ধরে আছে। এইভাবে হঠাৎ রাজুকে দেখতে পাবে ভাবেনি সে। সে বাসায় এসেও একদম চুপচাপ হয়েছিল। ইরফান নিজের রুমে চলে যায়। বেরি কোনো রকম তাড়াতাড়ি বরকাটা খুলে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। ইরফানের রুমে এসে দেখে ইরফান ওয়াশরুমে। ইরফান তখন গোসল করছিল। বেরি তাড়াতাড়ি ইরফানের রুমের সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। 3 দিন পুরো বাসা বন্ধ থাকাতে হালকা ভাবসা গন্ধ হয়ে গেছে, তাই বেলি পুরো বাসায় স্প্রে করে দেয়। এইসব কাজ করতে বেলির সময় নেয় 20 থেকে 25 মিনিট। বেলি কাজ খুব দ্রুত করতে পারে। ওইদিকে ইরফান গোসল করে বের হয়ে এসে দেখে তার রুম পুরো ফিটফাট। তার বুঝতে 1 সেকেন্ডও লাগেনি এইসব বেরিই করে গেছে। ইরফানের নিজেকে কেন জানি বেরির আশেপাশে রাখতে ইদানিং খুব ভালো লাগে। বেলিকে কাছে পেতেও খুব ইচ্ছে করে, কিন্তু স্বপ্নটা এখনো মাথায় জেঁকে বসে আছে। ইরফান টাওয়ালটা বিছানার ওপর রেখে বেরির রুমের দিকে যায়, আর বেরি সব কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় গোসলের জন্য। ইরফানের টাইমিংটা বিফলে যায়। ইরফান রুমে আসার 1 মিনিট আগেই বেরি ওয়াশরুমে ঢুকে যায়। ইরফান এসে পুরো রুম খালি দেখে ওয়াশরুমের দরজায় গিয়ে তাকায়। বুঝতে পারে বেরি ওয়াশরুমে গোসল করতেছে, তাই সেও বসে পড়ে বিছানায়। আর যদি ভেজা শরীরে বেরিকে একবার দেখা যায়, ক্ষতি কি? ইরফান বেরির রুমের আশপাশটা ভালো মতো খেয়াল করে। বেরি তার এই বাসায় বিগত 7 মাস যাবত আছে, কিন্তু ইরফান একদিনের জন্য খোঁজ খবর নেয়নি বেরি কেমন আছে, কিংবা বেরির কিছু লাগবে কিনা। যা চাওয়ার তাও চাইতো বহু কষ্টে। বেরির রুমে তেমন কিছুই নেই। একটা খাট, তাতে সস্তা একটা তোষক আর 2টা বালিশ, একসাথে একটা আলনা রাখা। আলনাটা এই বাসাতেই রাখা ছিল, আগের ভাড়াটিয়াদের ছিল। সে বেরির জন্য কিছুই আনেনি কখনো। এ নিয়ে বেরিরও কোনো অভিযোগ ছিল না। এইখানেই বেরির দোষ। বেরি নিজের জন্য কখনো কিছু দাবি করে না, আর ইরফানের কাছে তো কখনোই না। প্রায় 15 মিনিট পর বেরি ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে খাটে ইরফানকে বসা দেখে অনেকটাই অবাক সে। রাত 12টা বেজে গেছে, অথচ ইরফান এখনো ঘুমায়নি। কাল তো তার অফিস আছে। অন্যদিকে ইরফান বেরির দিকে তাকিয়ে আছে। গোসল করে বেলিকে একদম স্নিগ্ধ আর পবিত্র মনে হচ্ছে। এক দৃষ্টিতে এইভাবে ইরফানের তাকিয়ে থাকাটা বেলিকে ভেতর থেকে গ্রাস করে দিচ্ছিল। তাই ইরফানের সামনে থেকে সরে যায় বেলি। আলনায় কাছে এসে কাপড় গোছাতে গোছাতে কথা বলা শুরু করে বেলি। ঘুমান নাই এখনো? কাল অফিস আছে না আপনার? হুম। তাহলে ঘুমিয়ে পড়েন। কেন, তোমার সমস্যা হচ্ছে নাকি? হুম। ইরফান উঠে বেলির কাছে যায়। 2 হাত দিয়ে বেলির কাঁধে হাত রাখে সে। ইরফানের এইভাবে স্পর্শ করে কেঁপে ওঠে বেলি। অন্যায়ের পাল্লাটা কি খুব বেশি ভারী বেলি? কি হলো বলো? আমরা তো এখন ঢাকাতে, আপনি তুই করেই বলবেন। ইরফানের মেজাজটা সাথে সাথে বিগড়ে যায়। সাথে সাথে সে বেলিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বেরিও হালকা স্মিত হেসে তাকায় ইরফানের দিকে।
বলেছিলাম না, আবেগ দিয়ে সব চলে না। দেখলেন তো মুহূর্তে আমার জন্য নিজের মনে কিভাবে ঘৃণা জন্ম হয়। কাল হয়তো রুবি আপু আসলে এই ধাক্কাটা লাথিতে রূপ নেবে। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আপনি যান, ঘুমিয়ে পড়েন। চোখে পানি আর ঠোঁটে হালকা হাসি রেখে ইরফানের দিকে তাকিয়ে কথাগুলো বলে দেয় বেলি। ওই মুহূর্তে বেলিকে দেখে ইরফানের ভেতরটা ফেটে যাচ্ছিল। বেলিকে তখন একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আল্লাহ পাক যেন তাকে নিজ হাতে গড়ে ইরফানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরফান সোজা রুম থেকে বেরিয়ে যায় আর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেই দরজাতেই নিজের হাত দিয়ে এক ঘুষি মারে। বেলিকে এই হাত দিয়ে ধাক্কা মারল আবার সে। কেন যে রাগটা বসে থাকে না তার। অন্যদিকে বালিশে মুখ চেপে কাঁদে বেলি। একে তো এই পরিস্থিতি, তার উপর আজকে এতদিন পর রাজুকে দেখা, আর এখন আবার ইরফান, সব মিলিয়ে বেলি পাগল প্রায়। বাবা দেখছো তো তোমার বেলি ফুলের কত কষ্ট এখানে। ও বাবা, বাবা আমি নিয়ে যাবা তোমার কাছে? তুমি আর তোমার বেলি ফুল একসাথে থাকবে বাবা। আর পারি না বাবা, আর পারি না। বেলি ফুলের শান্তি নাই বাবা, বেলি ফুলের শান্তি নাই। এইভাবেই কাছে আর বিলাপ করছে বেলি। তারপর একটা সময় ঘুমিয়ে যায় বেলি। এই ঘুমটাই এখন তার সঙ্গী। ঘুমে থাকলে সে সব ভুলে থাকে, তাই হয়তো একেবারেই ঘুমাতে চায় সে। সকাল 8টা নাগাদ ইরফানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হতে হতেই 8:30। টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর তেমন কোনো কথা বলেনি। নাস্তা খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বেলি চা নিয়ে ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছে করতেছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকে সেও নাই। মেয়েটা এখনো আসেনি বাসায়। একা থাকতে পারবা? হুম ভয় লাগবে না? হুম। আমার আজ অফিসে যেতেই হবে, না হয় আমি থাকতাম। আমি যখন থাকবো না তখন? মানে? কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের কাছে। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, কি করতে চায়, কিছুই বোঝে না সে। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলে ইরফান চলে যায় অফিসে। পুরো সময় আজ বেলি একা একা মস্তিষ্কে অনেক কিছুই ভর করে। জানালার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখছে বেলি। নীল আকাশে কয়েকটা পাখি উড়ে যায়। বেলি নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উঠতে চায়, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু দুচোখ ভরা ভালোবাসা আর স্বপ্ন মাখা কিছু মিষ্টি অনুভূতি। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাই গো তোমায় আপন করে, যদি দাও একটু সারা ভালোবেসে। মুহূর্তের মাঝেই 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথায় দাঁড়িয়ে তার জন্য এই 4টা লাইন বলেছিল। লাইনের সাথে সাথে মানুষটার চেহারাটাও মনে পড়ে যায় তার। সেদিনের মানুষটা আপন হতে হতেও হলো না। বেলির রাজুর কথা মনে পড়ে গেছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুব পছন্দ করতো সে। তার কাছে বেলি ছিল, শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল। বেলিকে সে ফুল বলে ডাকতো, শুধু ফুল। গায়ের রং হালকা শ্যামলা রঙের বলে সে বেলিকে কাছে ফুল নাম দিয়েছিল, যদিও এটা মজা করে বলতো। এটা বেলি জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথে পথ আগলে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙা নিয়ে। আজও ডাকটা কানে ভাসে বেলি। রাজুর ডাকে অনেক মায়া ছিল সেই দিন। যখন সে কালচে ফুল বলে ডাকতো, বুকের ভেতরটা মায়ায় ছেয়ে যেত। নিজের থেকে ছোট বলে তুই তুই করে ডাকতো বেলিকে সে। সেদিন দুপুরের পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালচে ফুল, কালচে ফুল, দাঁড়া, এই দাঁড়া। আপনি আমারে কালচে ফুল ডাকেন কেন? হর কালি, কালির কালি বলবো না তো কি বলবো? তাইলে আর ডাকবেন না কখনো। ওরে ওরে, কালচে ফুল রাগও করে। ওই দেখো ঢ্যাং ঢ্যাং করে চলে যায়। দাঁড়া না প্লিজ। কি হয়েছে? এইটা নে। কি এইটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদম তরতাজা, একদম সতেজ। বেলি ফুলগুলো নিজের হাতে পেরে বেলি নিজেকে সব থেকে খুশি মানুষ ভাবে সে সময়। ঘ্রাণ নিতে থাকে সে বারবার। রাজু ভাই, আমার জন্য আল্লাহ? হুম, কই থেকে আল্লাহ গো? আমার গাছের। অনেক সুন্দর ফুলগুলো। তোর গাছের সৌন্দর্য ব্যর্থ রে।
রাজুর কথায় হাসি মুখে মুহূর্তের মাঝেই লজ্জার আবরণ পড়ে যায়। আমি যাই বলে বেরির সামনে পা বাড়াতেই রাজুর ডাকে পা জোড়া আটকে যায় তার। কি হইল? চলে কেন চাস? বেলা বাইরে যাইতেছে, মাই বকবো পরে। কালকে দেখা করবি? কই? মিয়াগো পুকুর পাড়ে। ও মা গো, ওইদিকে যাবো না, দেখে ফেললে মার কাছে খবর যাইব গা, বাবার কাছেও। তাহলে আসবি না? পারলে আসমু। এই কালি দাঁড়া। কলিং বেলের আওয়াজে ধ্যান ভেঙে যায় বেরির। এতক্ষণ ভাবনার জগতে ছিল বেরি। অতীতের কিছু কিছু দিক হঠাৎ মনে পড়ে যায়। মনটাকে কখনো ভালো আবার কখনো খারাপ করে দিয়ে যায়। ওড়নাটা দুই প্যাচ করে পেঁচিয়ে মাথায় দিয়ে দরজার কাছে যায় বেরি। দরজা খুলতে একটা চিৎকার শুনতে পায় বেরি। আয়াম্মি, আইয়া ফচ্ছি ভাবি। আরে মিনু, হ আমি মিনু, আইচা ফচ্ছি। এসো এসো, এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ও মোর খোদা, আপনি কি কোন ভাবি, কয়টা বাজে দেখছেন নি? 11টা বাইজা গেছে। মিনুর কথায় বেরি ঘড়িতে নজর দেয়। আসলেই 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথার মেশিন স্টার্ট করে ফেলে। ও ভাবি, কি ভাবে না তো? কই না তো, কিছু না। ভাইয়া কয় গেছে গা কামে। আইছা, কোন কি কাম করতে হইবে? কিছু করতে হবে না, তুমি আগে রেস্ট করো। আরে আমি ঠিক আছি, আইয়েন কইয়া দেন কি করা লাগবো। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় বেরির। উকি দিয়ে দেখে রুবি নেই রুমে। এই আবার শুরু করে দিল মেশিন। কে? রুবি খবিসটাই কয় আইয়ে না হেতি। সি মিনু, এসব বলো না। সে খবিস না, সেও তো মানুষ, তাই না? থামেন সতীনের গীত কইয়েন না। আইয়ুক নাইলে মরুক, আমার কি। মিনু মনে মনে 100 গালি দিতে দিতে রুবির গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে করতে কাজে লেগে যায়। বেলি ওইদিকে সব গুছিয়ে দুপুরের রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজ আদায় করে সে। নামাজ শেষ করে মোনাজাত করে যেই না দাঁড়িয়েছে অমনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলি যা নামাজটা রেখে দরজা খুলতে যায়। বেলি দরজা খুলে চমকে যায়, যদিও এটা চমকানোর মতো কিছু না, এটা তো হওয়ারই ছিল। দরজায় রুবি দাঁড়িয়ে আছে। বেরিকে সাইডে ধাক্কা দিয়ে রুবি ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবার মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যে কিত্তে নিচ্ছিলাম, শয়তানের নাম নিচ্ছি সকালে, শয়তান দুপুরে হাজির। এত মানুষ মরে, এই শয়তান মরে না? অসভ্য মাতারি একোডা। ইচ্ছা মতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথা, মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে। তবে তা অবশ্য রুবির অগোচরে। রুবি সেই পুরো বাসা মাথায় তুলে নিয়েছে। বেলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বেলিকে ইচ্ছে করে বকছে, উল্টাপাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সে। তবুও বেলি একদম চুপ করে আছে। বেলির নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এইভাবে নিংড়ে নিংড়ে মরতে হবে তাকে। অহৈতুক চিল্লাচ্ছে রুবি বেলির ওপর। বিকেলের শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করা আগেই শেষ হয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামা কাপড়গুলো বেলিকে দিয়ে ওয়াশ করায়। এইসব কাজ করতে করতে বেলি খুব ক্লান্ত হয়ে গেছে। শোয়ার পরেও বেলির চোখে ঘুম আসেনি। ঘুমে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে যায়। কি হবে তার ভবিষ্যৎ? কিভাবে থাকবে সে এখানে? এরই মাঝে রাজুর কথা মনে পড়ে তার। রাজুর সাথে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, যেদিন রাজু একেবারে ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায়। বেরিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বেরি গিয়েও ছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায়, আর সেই আধারের মাঝেই চুপিসারে রাজুর সাথে কথোপকথনের ঢল পড়েছিল বেরির। এই কালি, এত দেরি করলি কেন? তো কি করতাম? মশার কামড়গুলো আমি খাইছি। ভালো হয়েছে। রাজু ভাই, সত্যি কি কালকে চলে যাবেন ঢাকা? আসবেন না আর? আসবো তো। রাজু ভাই, বল। ভয় লাগে অনেক। চাকরিটার একটু পাকাপোক্ত করে আবার আসবো, তখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? হ্যাঁ রে, সত্যি। বল, কি আনবো তোর জন্য? কিছু লাগবো না আমার। কেন? আপনি আসলেই হইব। কথাগুলো মনে পড়ে গিয়ে এক গাল হেসে দেয় বেরি। ওইটাই ওদের শেষ দেখা ছিল। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সে এখন বিবাহিতা, তার স্বামী আছে, আর রাজু এখন পরপুরুষ। তাই তার কথা মনে আনাও পাপ।
কিন্তু বেহায়া মনটা কেন যেন বেশি করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বেরির কাছে। সেই সময় সবেমাত্র মনটা রাজুতে বসেছিল, আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেই থেকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার মিল কখনোই ছিল না। আমার নিয়তি আমায় বারবার ধোকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ, মানে কিন্তু এত খারাপ হবে ভাবিনি। আমার জীবনটা একটা কালো অন্ধকারে, যেখানে আলো রেখে নিয়ে দাঁড়ানোর কেউ নেই। নিজে নিজে এই কথাগুলো সাজাতে থাকে বেরি। ইদানিং মনটাই তার সব থেকে কাছে, মনের সাথে সব বলা যায়। আর যাই হোক, মন কখনো ধোকা দেয় না। এরই মাঝে রুবি অনেক জোরে বেলি বেলি বলে বেরিকে ডাকতে থাকে। বেলি, ওই বেলি, বেলি, মরেছিস নাকি? সারা দিস না কেন? মরার কথা শুনে বেলির মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, হয়তো একদিন আমাকে এই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিংড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এইটা বলতে বলতে তাড়াতাড়ি রুবির কাছে চলে যায়। রুবির ব্যবহারগুলো অনেকটা চারালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো মেনে নেওয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক সে তার স্বামী, বিয়ে তো তাকেও করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামী সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক গ্রামে তার শ্বশুরের সম্মান, দুই তার নিজের মায়ের সম্মান। বেলি কাউকে বলতেও পারে নাই যে তার স্বামী বিয়ে আরেকটা করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব যাবে, আর তা মা হয়তো সবটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক কোনো সতীন নিয়ে সংসার না করে সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে থাকছে, তাও এক বাড়িতে। এই শোকটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আরও বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুনকালি মারবে। সব দিক দিয়ে বেরি আটকে পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থাও নেই। যে পন্থাতে যাবে তাতেই কোনো না কোনো বাধা। আর এদিকে মিনু রুবিকে একদম সহ্য হয় না। মিনু ভেবে রেখেছে আজ ইরফান বাসাতে এলেই রুবির নামে সব বলবে, যা সত্যি তাই বলবে, পারলে আরও বানিয়ে বানিয়ে বলবে। মিনু কথা দারুণ বানায়। বেরিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেরিও যায় সেই রুমে। বেরিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেরিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে, আর সেই একজনটা সেই হবে। এর জন্য যতটা করা লাগবে সে করবে, যতটা নিচে নামার সে নামবে। বেরিকে দেখে তার মেজাজ আরও গরম হয়ে যায়। বেরিকে টর্চার করে রুবি একরকম পৈশাচিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেল বেরি টু শব্দ করে না, আর ইরফানের কাছে তো ভুলেও বলে না। আর এটারই সুযোগ নেয় রুবি। তোকে যে আমি এতক্ষণ ধরে ডাকলাম, কানের মধ্যে কি দিয়ে রেখেছিস? শুনিস নাই? আমি তো ডাকার সাথে সাথেই আসলাম। বাপরে বাপ, ভালো চোপা লাগাস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? ঘুমিয়েছে কই রাতে? ঘরেই। আর তুই? আমিও ঘরেই ঘুমাইছি। ও আচ্ছা, এই জন্যই বলি ইরফান রাতারাতি মাগুর মাছ কোথায় পেল? রুবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেরির বুঝতে সময় লাগেনি। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে, তাই নিজেই সাহস করে দুইটা কথা বলে। আপনি যা ভাবতেছেন তা না, এইসব কিছুই না। সব জানতা হয়ে গেছিস দেখছি। না, শুধু যতটুকু বোঝার তাই বুঝছি, আর কিছুই না। রুবির মেজাজ আরো খারাপ হয়ে যায়। বিশ্রী ভাষায় বেরিকে গালি দেয় সে। তারপর খাট থেকে নেমে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় বেরিকে। চরটা খেয়েও বেরি সেখানে দাঁড়িয়ে থাকে, একটা আওয়াজও করে নাই। টিভির মধ্যে যে রাক্ষসীগুলো থাকে তেমন হলি তুই। 100 রং তোর, অভিনয় করিস তুই। গ্রামে করে কি কি তাবিজ করেছিস ইরফানকে? কি তাবিজ করেছিস বল? রুবির কথা শুনে বেরি অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখন বেলি আবারও বলে, যদি তাবিজ করার হতো আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগেই তাবিজ তোমার কইরা নিজের বসে রাইখা দিতাম। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে থেকেও বেশি ভালোবাসে, অথচ এই আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস হয় কিভাবে যে ও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা?
সে চায় শুধু সে বলবে, আর বেলিকে সব শুনতে হবে এবং মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্যে আরো বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে, ওর সাথে কেবল আমাকেই মানায়। এইবার বেলি আরেকটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই যায়। আপনি শিক্ষিত, দেখতেও সুন্দর, সব গুণ আছে আপনার মাঝে। তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার উপর? সেটা তোকে নিশ্চয়ই বলবো না আমি। আইন অনুযায়ী আমি এখন ওনার স্ত্রী। আমি থাকা অবস্থায় উনি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা নিয়ে থানায় মামলা করলে কেসটা আমার পক্ষেই আসবে। আর আমি পড়াশোনা কম করেছি তাই বলে অশিক্ষিত নয়? আর অহেতুক আমাকে জালি কি লাভ বলেন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, না এখনো আছি, আর না ভবিষ্যতেও থাকবো। কোনো কাজ থাকলে বলেন, আমি সব করে দিব। তবে এইসব বাজে কথা আর বলবেন না। এবার বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে আছে এখনো অব্দি। বেলির কথাগুলো তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। রুবি ভেবেছিল কি আর হয়ে গেছে কি, বেলির মুখে বুলি ফুটেছে। এইবার রুবির আরো সচেতনতার সাথে খেলতে হবে, এইসবই ভেবে যাচ্ছে রুবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রুবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি হয় মিনু। এতদিন পর বেলি কিছু তো বলেছে রুবিকে, এইটাই বা কম কিসে? তাই সে আজ একটু হলেও অনেক খুশি। যতটা খুশি সে বেলির উপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির উপর, কারণ রুবি আজকে একদম অতিরিক্ত করে ফেলেছে। মিনু হাসি মুখে বেলির রুমে যায়। ভাবি, আইজা তো ফাটাইয়া দিয়েছেন আপনি। কি? ডাইনিটারে ইচ্ছা মতো কথা শোনাইছেন। ডাইনি কেন বলো? সেও তো মানুষ। মানুষ, কিন্তু কাজ কাম ডাইনি গো মতো। তবে আপনি ভালা কাম করছেন, শয়তান এইটারে ইচ্ছা মতো বলছেন। একটা কথা কি জানো মিনু, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন পিঠেও কথা বলে। আমার অবস্থাটা ঠিক ওই রকম। আমি চাই না সে বারবার তার আর ওনার মাঝে আমাকে টানুক। আর দেখতে গেলে রুপিয়াপুর তো বেশি ও হকদার এই সংসারে। আমি কে? আপনি কে মানে? আপনি তো ভাইয়ের বউ। আমি বউ হলে কি আরো বউয়ের দরকার পড়তো ওনার মিনু? আমি তো আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো বলতে পারো? সবই কপালের দোষ। কপালের দোষ বলেই তো টিকে আছি। একদিন দেখবে আমি আর থাকবো না। এইটা কি কোন ভাবি? আমি এখনো থাকতে চাই না, কিন্তু যেতেও পারি না। এডি কইয়েন না ভাবি। যাও, কাজে করতে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, একটু ঘুমোবো। আচ্ছা। আর শোনো, তোমার ভাই আসলে তাকে কফি করে দিও। আমি আজ বের হব না, কেমন? আচ্ছা ভাবি। বাস্তব জীবনে আমরা এমন অনেক পরিস্থিতিতে পড়ি, সেখানে থেকে ওভারকাম করা খুব কঠিন। কথা শুনতে শুনতে মস্তিষ্ক এমন অবস্থায় চলে যায় যেখানে না চাইতেও কথা বেরিয়ে আসে মুখ থেকে। আসলে যেতে যেতে যখন পিঠটা দেয়ালে আটকে যায়, তখন দিক বিদিক না দেখে না ভেবে পিছাটাই কথা বলা শুরু করে দেয়। তখন সাধু ব্যক্তিও একবার না একবার বলবেই। যে হাজারো হাদিস জানে সেও একবার না একবার একটা হলেও গালি দিবে। আজ বেরিয়েও তেমন। শুনতে শুনতে বড্ড বেশি তিক্ত সে, তাই আজ কয়েকটা কথা শুনিয়ে দিতে সেও বাধ্য হয়। বাঁচতে হলে এভাবেই হয়তো বাঁচতে হবে, যুদ্ধ করে নিজের জন্য হলেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই নিয়ম। সবকিছু নিয়তির ওপর ছেড়ে দেওয়া যায়, কিন্তু নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়তির ওপর ছেড়ে দেওয়া যায় না, নতুবা নিয়তি বারবার ধোঁকা দিতেই থাকে। বেলি বিছানায় শুয়ে আছে। শরীরটা আসলে ভালো লাগছে না তার। পুরো শরীর কাঁপছে তার, শরীরটাও গরম হয়ে আছে। মনে হয় জ্বর আসবে। জ্বরের কথা ভাবতেই একটা কথা মনে পড়ে যায় বেলির। সেদিনও বেলির জ্বর ছিল, কিন্তু তবুও সেদিন সে কলেজে গিয়েছিল। মনির মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করতেছিল। বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর তখনই কালচে ফুল। কে? কিরে, কলিজা তো ছোট কেন তোর? আপনার না বলছিলাম এমন হুটহাট ডাক দিবেন না। তোর কলিজা ছোট হলে আমি কি করব? কি করব মানে? আমার এগুলো ভালো লাগে না। এমন দেখা যায় কি জন্য? শরীর কি ভালো না? জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখ করে? এমনি বলেন কেন? তোর রাগাইতে ভালোই লাগে আমার। ধুর, বাইর জায়গা। সেদিন অনেকটা রাগ করে বেরি চলে এসেছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজু হেসেছিল বেরির রাগ দেখে,
তাই তো জোরে জোরেই বলেছিল, ওই কালি, দাঁড়া, তুই যাস কই? আয়, আমি ওষুধ কিনে দেব। আপনার ওষুধ আপনিই গিলেন। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল। রাজুর হাসি মাখা মুখটা আজও বেরির চোখে ভাসে। এইসব ভাবতে ভাবতে বেরির চোখে ঘুম নেমে আসে। রাত 8টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজায় বেলির মায়াবী চেহারাটা দেখবে, কিন্তু দুর্ভাগ্য, দরজা খুলে মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয় ইরফান। কিরে, তুই কখন এলি? 11টার দিকে। খালি আমি একলা নাই, আরো একজন আইছে। কে? নিজে যাইয়ান দেখেন। এক কাপ কফি করে দে। বেলি কোথায়? ঘুমাই। এখন? জানি না আমি। দরজা থেকে ভিতরে গিয়ে নিজের রুমে যায় ইরফান। রুমের ভিতরে গিয়ে খাটের উপর রুবিকে শুয়ে থাকা অবস্থায় দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে তাকে মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলেই বেলির রুমে যায় ইরফান। বেলির রুমে গিয়ে বেলিকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান। হাত ধরতেই দেখে বেলির পুরো শরীরে জ্বরে পড়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকে ইরফান। বেলি, এই বেলি, বেলি। হালকা স্বরে হুম করে বলে ওঠে বেলি। বেলির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফান। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে পড়ে থাকা বেলি একবারের জন্য মুখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফানের বেলির রুমে যাওয়া একদম সহ্য হয়নি রুবির। সে রুমের মধ্যে বসে থেকেই নিজের তেজ কমাচ্ছে জিনিসের উপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সবকিছু শোধ তুলতে হবে তাকে আজ এক্ষুনি এবং এই মুহূর্তেই। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেওয়ার জন্য, বেলির জ্বর মাপবে বলে আর কোনো রকম চেঞ্জ করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথেই রুবি দরজা আটকে দেয়। মোট কথা, সে এই রুম থেকে আজ ইরফানকে বের হতেই দিবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতেই অনেক খারাপ। তার উপর এইভাবে দরজা আটকে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় আরও মেজাজ খারাপ হয়ে গেছে তার। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটার হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠেটা যে সে ওইখানেই এখন অব্দি দাঁড়িয়ে আছে। এইবার ইরফান আস্তে করে কথা বলে রবির সাথে। কি ব্যাপার, এইখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি, এটা তোমার হয় না। দেখো রবি, রাত 9:30 বাজে। আমি খুব ক্লান্ত, তার উপর বেলির প্রচন্ড জ্বর। আমাকে যেতে দাও। ও মরে যাক, তবুও তুমি যাবে না। রুবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত মাথায় চলে যায়। এটা কি বলল রুবি? এ কেমন মানুষ যে অন্য আরেক মানুষের মৃত্যু কামনা করে? তবুও নিজের মেজাজ কন্ট্রোলে রেখে ঠান্ডা মাথায় আবারও রুবিকে বোঝাতে থাকে সে। রবি, আমি এখন ঝগড়া করার মুডে নেই, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না। আমি তো যাবই রুবি। না, যাবে না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা ওই বেয়াদব মেয়েটা। ও কি তাবিজ করেছে তোমাকে যে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে যাচ্ছ? আগে তোকে দেখতেই পারতে না, এখন কি হয়েছে ইরফান? একটা কথা কি জানো তো রুবি, যার চিন্তা ভাবনা যেমন সে বলবেও তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়েও এইসব নোংরা মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবুও তুমি যাবে না ওর কাছে। লাস্ট টাইম বলছি আমি, তুমি সরে যাও আর আমায় যেতে দাও। তুমি যাবে না, যাবে না, যাবে না। আমি যাব। ইরফান, তুমি বদলে গেছো। ওই গাইয়া মেয়েটার জন্য তুমি বদলে যাচ্ছ ইরফান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম, এখন মানুষ হচ্ছি। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে ঘ্যান করে যাচ্ছে রুবি, যা আর সহ্য হয়নি ইরফানের। ইরফান এবার ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না, বেশি বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলে? মাত্র তো ধাক্কা দিলাম, এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। মাথায় রাখবে কথাটা। ইরফান, তুমি যাবে না। আমি যাব। বিয়ে যেমন 2টা করেছি, দায়িত্বটাও সমানভাবেই নিব আমি। হয় তুমি ওকে রাখবে, নয়তো আমায়। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত। ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অবচেতন হয়ে পড়ে আছে আর তুমি এখানে আমায় আটকে রেখেছো। এগুলো কি মানুষের কাজ?
আজ হঠাৎ মানুষ হয়ে গেলে। অন্যান্য দিন তো বেলি বলতেই মারধর, আর আজ আদর যত্ন, ব্যাপার কি? আগে অমানুষ ছিলাম, এখনো অমানুষই আছি আমি। মানুষ হওয়ার চেষ্টা করছি শুধু। বাকি উত্তরগুলো সময় অনুযায়ী পেয়ে যাবে। ইরফান রুবির সামনে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে, আর রুবি রুমের মধ্যে থেকে সব তুর পার করে ফেলছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফান এই মুহূর্তে আর অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে এই মুহূর্ত থেকে শুধুই বেলিকে নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অবচেতন বেলির শরীরের তাপমাত্রা চেক করার জন্য থার্মোমিটার কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে বেলির মাথা ধুয়ে দিবে বলে। বেলির শরীরের তাপমাত্রা শক্তি নেই যে উঠে বেলির শরীরে বিন্দুমাত্র শক্তি নেই যে সে উঠে বসবে বা শুয়ে থেকে শরীর নাড়াবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায় ইরফান। ধরে জ্বর 103-এ পৌঁছে গেছে। এই জন্যই হুঁশ নেই বেলি, হা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। ইরফান মিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফি পড়ে আছে। ভাই, কফি খাইলেন না? না, নিয়ে যা। আপনার তো কফি না খাইলে হয় না। কফি না খেলে মরে যাব না, তুই নিয়ে যা। আরও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছু খাই নাই। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দেই, আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময়ে মিনুর মাথায় চট করে বুদ্ধি আসে। এই সুযোগটা কাজে লাগাবে সে। আজ রুবি যা যা বেলিকে যা যা বলেছে, যা যা করেছে সব বলে দিবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানেই ধামাকা, তাই সে আর সময় নষ্ট করেনি। হাই রে ভাবি, যত কইলাম আমি ধুইয়া দিই, শুনলেন না আমার কথা? কি হয়েছে? কি ধুয়েছে ও? আর কইয়েন না ভাই, রবি ভাবি আইয়া এই যে শুরু করেছে, বেলি ভাবিরে মুখে আইছে তাই কইছে। তারপর ভাবিরে দিয়া সেতির সব জামা কাপড় ধইয়াছে, তাও অবেলায় এল্লাই মনে হয় জ্বর আইছে। কি? হ ভাই, ছ্যা কি পেচ্ছেরে গালি দিছে ভাবিরে। ভাবি চুপ কইরা আসিল, কিছুই কই নাই, খালি কানছে। তুই যা, বাকি কাজ কর। মিনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা রাগে কাঁপতে থাকে। ইচ্ছা করছিল রুবিকে এক লাথি মেরে ঘর থেকে বের করে দিতে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই তার। রুবিও তার স্ত্রী, তার উপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এইভাবে কিছুই করা সম্ভব না। সব ভুলে গিয়ে বেলির মাথায় পানি ঢালে ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও একটু শব্দও করছে না। তুই এত সহজ সরল কেন বেলি? কেন আমার জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকেই বুঝলাম না। এত মারধরের পরেও আমার কাছেই আছিস। এত চুপচাপ কি করে থাকিস তুই? এত চাপা স্বভাবের কেন তুই বেলি? আমার মনটা কেন জানি তোর দিকেই ঘুরে যাচ্ছে রে। প্লিজ ভালো হয়ে যা তুই। এই কথাগুলো মনে মনে বলতে থাকা ইরফানের অন্তরটা হু হু করে ওঠে। বেলির জন্য তার মায়া দিনকে দিন বেড়েই চলেছে। কেন যেন নিজের মনকে সে বসে রাখতে পারছে না। বারবার মন তার বেলির দিকেই টানছে। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছাড়াতেই পারে, বিনিময়ে তার কিছুই চাই না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে, তারপর টাওয়াল দিয়ে মাথা মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলি, তাই ভাবছিল যদি পুরো শরীরটা মুছে দেওয়া যায় তাহলে ভালো হতো। এই এতদিনের মাঝে বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখল। ফার্মেসিতেও যাবে সে, জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্য। মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওইদিকে রুবির মেজাজ তুঙ্গে পৌঁছে গেছে। সে এই সব কিছুতেই সহ্য করতে পারছে না। তার এই মুহূর্তে বেলিকে গিয়ে বিষ দিতে মন চাইছে, কিন্তু উপায় নেই। আধা ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও ঘুমের ঘোরে আছে। মিনু এই দিক দিয়ে বেলির শরীরটা মুছে দেয়। মিনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিক মতো বসতেই পারে না, ভাত খাবে কি করে? তার একটাই কথা, এগুলো সরান আমার সামনে দেখে, আমি খাবো না। মেডিসিন নিতে হবে তো, অল্প কয়টা খাও। খাবো না, সরান এগুলো সামনে থেকে। অল্প কয়টা ভাত খাও বেলি, এমন করো না, হা করো। এগুলো কি? তখন মিনু বলে ওঠে, ও কি ভাবি, আপনি তো রাঁধলেন মুরগার মাংস, লন ভাত খাইয়া লন। এগুলো সরান সামনে থেকে, গন্ধ লাগে এগুলা। ও কি সব কয়তার মাতারি, ভাবি পোলা পইন্দের মতো কইরেন না তো, খাইয়া লন, হের ফেরে ওষুধ খান। বেলি খাবেই না, তরকারি দিয়ে তো আরো আগেই খাবে না।
তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত করে খাইয়ে দেয় বেলিকে। বেলি জ্বরের ঘোর প্রকট হলেও সে বুঝতে পেরেছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে, আর ইরফানের হাত থেকে বিয়ের এতদিন পর সে খাচ্ছে। মুহূর্তে তার চোখে পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি কাঁদছে। সর্বোচ্চ 6 থেকে 7 লোকমা ভাত খায় বেলি, তারপর আর পেটে যায়নি তার। ইরফানও আর জোর করেনি, যতটুকু পেরেছে খেয়েছে। তারপর ওষুধ খাইয়ে দেয় বেলিকে সে। কিছুক্ষণ পর বেলি চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা তার, ব্যথার চোটে কাঁদছে সে। ইরফান তখনও বেলির পাশে বসা। বেলির কান্না সহ্য হচ্ছে না তার। আজ রাতে সে ভাতটাও খায়নি। সেই যে বেলির কাছে বসা ছিল তখন থেকে এখন অবধি বসেই আছে সে। ঘড়ির দিকে নজর দিতে দেখে ঘড়িতে তখন 12টা বেজে 55 মিনিট বাজতেছে। এতটা সময় পার হয়ে গেছে অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীর ব্যথায় কাঁদতে থাকে। বেলি, কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করতেছে। উফ রে, কি কোথায় কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা। আল্লাহ রে, বলো। মাজাটা ফেটে যাইতেছে, পায়ের গিঁটগুলো ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীরই হাত পা অনেক ব্যথা করে, তেমন চাই বেলির হচ্ছে। এর আগের বারের কথা মনে পড়ে যায় ইরফানের। ঠিক এইভাবেই মান্থের পেইন সহ্য করতে হয়েছিল ওকে। আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মুভ এনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাত করে এক পাশ করে শুয়ে দিয়ে বেলির কোমরে মুভ মালিশ করে দেয় সে। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটাও একটু নিয়ন্ত্রণে আসে, আর শরীর ব্যথাটাও কিছুটা হলেও কমে বেলি। শুয়ে শুয়ে ইরফানকে দেখছিল বেলি। ভেতরটা কেমন জানি করে ওঠে তার। খুব খারাপ লাগছে ইরফানের জন্যে। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? মিনু কোথায়? গেস্ট রুমে ঘুমাচ্ছে। চলেন আপনাকে খেতে দিই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজেই অসুখে মরে যাচ্ছে আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। এ কি মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলে? ক্ষুধা লাগলে খেয়ে নিব আমি, শুয়ে থাকো তুমি। ইরফানের কেন জানি বেলিকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে। বেলির কাছে যেতে ইচ্ছে হচ্ছে, বেলিকে জড়াতে ইচ্ছে হচ্ছে। বেলি, একটা কথা বলি। আমি তোমাকে ভালোবাসি। জ্বরের মাঝেও এমন কথা শুনে শরীরের তাপমাত্রা আরো বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে এই কথাটা তাও এই মুহূর্তে সে একদম আশা করেনি। এরই মাঝে ইরফান আবারও বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপর বেলিও বলতে শুরু করে, এটা শুধুই আবেগ। আবেগ নয়, সত্যি আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা আর দুজন নেই, আমরা এখন 3 জন। কেন বুঝেন না আপনি? 3 জন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী সে কি দোষ করেছে? সেও আপনাকে ভালোবাসে। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আমায় ভালোবাসেন না, ভালোবাসলে আমি সতী নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল ঝরে যায়, দিন শেষে সে ঝরে যায়, আমিও ঝরে যাব। জানি না কবে, তবে আমিও ঝরে যাব। যাওয়ার আগে আপনাকে অনেক কিছু দিয়ে যাব। বেলি, ঘুমোবো একটু, অনেক ঘুম পাচ্ছে। আপনি রুপিয়াপুর কাছে যান। আমি তোমার কাছে এসেছি আর তুমি আমায় ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতায়, বিনিময়ে সে নিঃশেষ হয়ে যায়। সেই 9টা থেকে এখন অবধি আমি তোমার কাছে বসা, আর এখন তুমি আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগছে না, আমি ঘুমোবো। ঘুমাও, আমি এখানে আছি। কতক্ষণ বসে থাকবেন? শুতেও তো বলছো না। আমি কে যে আমার কাছে শুবেন আপনি? মায়ের খাবা কিন্তু। ওটা কপালে আছে আমার। এই বলে বেলি চুপ করে চোখ বুঝে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তারও, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়ে বেলি। আজ নিজের শরীরে ইরফানের হাতের ছোঁয়াটায় মায়ে পড়ে গেছে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে চাইছে, বেলিকে জড়াতে চাইছে। বেলি তার বিবাহিত স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলি টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আচমকায় বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে, জড়িয়ে ধরে বেলিকে সে। ছাড়েন। ঘুমাও তুমি। এইভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো।
ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়। তাই বেশি কিছু বলেনি সে। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তার উপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশি ছিল, হয়তো এর ক্ষমা হয় না। এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতেও এখন লজ্জা লাগে আমার। বারবার বোঝাতে চেয়েও মনটা বুঝে নাই আমার। আচ্ছা, বারবার বোঝাতে চেয়েও মনটা বুঝে নাই আমার। বারবার তোমাকেই পেতে চাই, কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছ। আমি ভালোবাসি তোমাকে বেলি, তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি শান্তি পাই তোমার মাঝে বেলি, জানি না কেন, কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে আছে। বেলির পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছিল ইরফানের চোখের পানি আর তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভেতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এই দিক ফিরে জলের মাঝে জড়িয়ে ধরে নিজের স্বামীকে সে। ভালোবাসে বেলি মানুষটাকে, কি করে আর দূরে থাকতে পারে সে। বেলির জড়িয়ে ধরা দেখে ইরফান আরও জড়িয়ে নেয় বেলিকে, কপালে একটা চুমু দিয়ে বলে, ঘুমিয়ে যাও তুমি, আমি আছি এখানে। বেলি চুপ করে চোখ বুঝে ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক, তাকে ছাড়তে পারবো না। ভালোবাসি আমি আপনাকে, অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া, শুধু পাল্টে যায়েন না, আমি মরে যাব, একদম মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি, তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাব না, তোকেও কোথাও যেতে দিব না। ভালোবাসি অনেক তোকে। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধ ধরে আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানে আস্তে করে ঘুমিয়ে যায় বেলি। সকালবেলা ঘুম ভেঙে বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমাচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো আছে যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা মন্দ লাগা, ভালো থাকা মন্দ থাকা, সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8:30 বাজে। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয় সে। না, এখনো জ্বর ছাড়েনি, তবে তেমন জ্বর নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজ করেছে। তারপর নিজের বুকের উপর থেকে বেলির বাম হাতটা আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে করে বেলির পাশ থেকে উঠে যায় সে। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। গিয়ে অনেকটাই অবাক হয়ে যায় ইরফান। আজ রুবি সজাগ। যে রুবি দিন 10টা বাজেও ঘুম থেকে ওঠে না, সেই রুবি বিকাল 9টা বা সকাল 9টা বাজতে চলল উঠে গেল কিভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রুবি আটকায় তাকে। গোসল করবা? মানে কি? সারা রাত তো তার সাথে কাটালে, তা এখন তো গোসল করা উচিত, তাই না? রুবির মন মানসিকতা বারবার ওইদিকে ইঙ্গিত করে, যা ইরফানের মোটেই ভালো লাগে না। সে কিভাবে এইসব কথা বলতে পারে, এইটাই ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানেই সেক্স বুঝো? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে, তাই না? এটা মোটেও সত্যি না। রুবি, বেলি অসুস্থ, খুব অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থায় আমি আরো? রুবি, মাঝে মাঝে একটু বেশি ভেবে বসো তুমি। যাক ভালো, সত্যিকে মিথ্যা বানিয়ে সত্যি বানাতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যা কোথায় হচ্ছে রুবি? তোমাকে সহ্য করে বেলি যদি এই 7 মাস থেকেই ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থল কাণ্ড বাঁধাচ্ছ? কারণ আমি বেলি নই, আর তুমি ওই গাইয়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবা না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত আবাল না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত লেম না রুবি। ও রিয়েলি? ইয়েস রুবি, এমন আচরণ করো না যাতে তোমার দিক থেকে আমার মুখ ফেরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছো আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি নাকি বিয়েটা দুজনের সম্মতিতে হয়েছিল, কোনটা? যাই হোক, হয়েছিল তো। আজ আর অফিস যাব না আমি। তোমার সাথে কিছু কথা বলবো আজ আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রুবি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল নিয়ে আসছো। তুমি তো এই 7 মাস আমার সাথে শুয়েছো। তুমি দেখোনি আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি। তুমি দেখবে কিভাবে? তুমি তো দিন 12টা অবধি ঘুমে থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে।
কোনটা বেশি বেশি? কি বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি আমাদের মাঝে সেক্স কতবার হয়েছে বলো? সপ্তাহে 2 বার কি 3 বার? আবার কোনো সপ্তাহে 1 বারের জন্যও না। যখন এইসব হতো না তখনও কি আমি ফ্রেশ হইনি? লুক অ্যাট মি রুবি, এসব নোংরা কথা কেন বলো? বলতে পারো, আচ্ছা বলতে পারো আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। ও, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না, আমি নিজেকে সাধু কখনো ভাবিনি, আর ভাববও না। একটা কথার জবাব দাও তো রুবি, আমি যে বিবাহিত ছিলাম তুমি কি তা জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম, নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে। আমি বিবাহিত, আমার বউ আছে, সব সব, তবুও কেন পা বাড়ালে? বাবা, এখন আমি অপরাধী হয়ে গেলাম? চান্স তুমি নাওনি? চান্স দিলে কে না নেয় রুবি? বলো আমায়, কে না নেয়? তুমি চান্স দিয়েছ, আমি অমানুষ চান্স নিয়েছি। আর এইসবের মাঝে থেকে ওই নিষ্পাপ মেয়েটা এতদিন কষ্ট পেয়েছে, বিনিময়ে মুখ খুলেনি। কত মেরেছি, একবার মেরে অজ্ঞান করে রেখেছি। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারেনি। তখন আমি তোমার কাছে খুব ভালো ছিলাম, আর আজ আমি তার একটু সেবা করাতে আমি খুব খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্য, সেও আমার স্ত্রী, এটাও আরো বড় সত্য। সব থেকে বড় কথা তুমি একজন মানুষ। আচ্ছা, সব থেকে বড় কথা তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো। এসব কি ঠিক করো? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত, আর বেলি মূর্খ। যেহেতু তুমি এত শিক্ষিত, তাহলে মূর্খের মতো কথা বলো কেন যে আমায় তাবিজ করা হয়েছে? তার মানে কি আচ্ছা, তার মানে কি আমি বলতে পারি না তুমি এইসবে বিশ্বাস করো? আমি একটা জিনিসই চাই, বেলি নামক কীট পতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ওকে কীট পতঙ্গ বলো না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পবিত্র কোরআন পড়ে, ওর সব চলাফেরা শরীয়তের দায়রার মাঝে পড়ে। আমি অথম হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম। তাই আসল হীরাকে কাঁচ ভেবেছি, আর কাঁচকে হীরা। বাবা, বুঝলা, তুমি একটা বেয়াদব, বেলিও একটা বেয়াদব। আই ডোন্ট কেয়ার এনি বেলি ফেলি। ওকে, তুমি যে কেমন আমি হারে হারে বুঝে গেছি। তাহলে আমি বিয়ে করেছো কেন? আবারও এক কথা বলো, বিয়ে কি আমি একা করেছি নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি আচ্ছা, তুমি তো জানতে আমি বিবাহিত। তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হতে পারে। তুমি তো জানতে তোমাকে সতীন নিয়ে থাকতে হবে, তাহলে রাজি হলে কেন? আর বিয়ের কথা আগে কে কাকে বলেছে ভেবে দেখো তো রুবি। তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে, তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে। কই, তুমি তো ছাড়ার বদলে আরো চেপে ধরেছিলে। বেলি তো এইসব কিছুই জানতো না, তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছো, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই না, আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই, আর তোমার কাছ থেকে পেইন পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, তদ্রূপ সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎই ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে দেন সরিয়ে মোবাইলের দিকে তাকায় ইরফান। মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30টার উপরে বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম কামাল ভাই, বলুন। কোথায় আছেন ভাই? এই তো ভাই, বাসায় আছি। অফিস আসবেন না? এত লেট কেন? ভাই, ওয়াইফ অসুস্থ ছিল, আর কিছুক্ষণের মাঝেই বের হব। ওকে ভাই, আসেন তাহলে। ইরফানের কথা শুনে রুবি আরো জ্বলে ওঠে। যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ, এটা রুবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওনার ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউ কি শুধু তুমি একা নাকি? বউ তো আরো একজন আছে আমার, সে অসুস্থ, তার কথাই বলেছি। আর অন্য কিছু ছিল না? কি ছিল? এত সহজভাবে কথা বললাম আর সে বলে আর অন্য কিছু ছিল না? কি বলা উচিত ছিল আমার? যে ভাই, আমার দ্বিতীয় স্ত্রী আমার আর আমার প্রথম স্ত্রীর মাঝে কাল রাতে সেক্স হয়েছে কিনা তার তদারকি করছে, এটা বলা উচিত ছিল। ইরফানের এমন কথায় একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোন দিক দিয়েই ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেলিকেই টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না। আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনুই একা একা নাস্তা বানিয়ে রাখে টেবিলে।
ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মেনু সব সামনে সাজিয়ে রেখেছে, তবুও কিছু একটা মিসিং। ইরফান টেবিলে বারের মতো চোখ বোলায়, কিছু তো মিসিং পাচ্ছে না সে। কি কও ভাই, খান না কা? কিছু জিনিস মিসিং। হেইটা কি? মানে কিছু জিনিস দেশ নেই তুই। খাচ্ছি, বেলি উঠছে। হ্যাঁ, কখন? আপনি যখন রুমে গেছেন তারপর ওখানেই উঠছে। মুখ ধুয়েছে? হ্যাঁ, নাস্তা দিয়েছিস? দিয়াইছি। খাইতো না কয়, আমি দিয়াইছি। আচ্ছা। ইরফান আজ তেমন কিছুই খায়নি। একটা ব্রেড খেয়েছে, তাও শুকনো, সাথে একটা ডিম। পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ঘিন ঘিন লাগছে তার কাছে এটা। তার চোখে মুখে বোঝা যাচ্ছে যা ইরফানের চোখে সহজেই ধরা পড়ে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলি তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আসে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে ইন করা শার্টের আবার হাতাগুলোও ফোল্ড করা। একেবারে ক্লিন শেভও না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গাল জোড়া। এইভাবে ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেরি চেয়ে আছে তার স্বামীর দিকে আর মনে মনে বলছে, মাশাল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী, কত সুন্দর দেখাই তাকে। বেরির ভাবনায় ছেদ পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভাঙে সামনে তাকায় বেরি। ততক্ষণে ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত রাখে ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল সে। ইরফান বেলির গায়ে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? এগুলো খাবো না। এইগুলো তো তুমি রোজই বানাও। ডিম, মামলেট, পরোটা, ভাজি খাও, তারপর সকালের মেডিসিনটাও তো খেতে হবে। ডিম ডুম খাবো না, এগুলো গন্ধ, সরান এগুলো। মিনু কই? কিসের গন্ধ? কি সব বলো তুমি বেলি? ডিম খাবো না। বলে শুধু পরোটা আর ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেলি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে ভাজি দেখে। কেন যেন বেলি সবকিছুতেই খুঁত ধরছে। ভাজি এমন ভর্তা ভর্তা কেন? এইবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি হয়তো বাচ্চামো করতেছে। না খাওয়ার ধান্দা এইসব বেলি। মোট কথা সে খাবে না, তাই এইসব করছে। এইদিকে ইরফানেরও অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসে। বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিসে যাবে। আর কোনো কথা শুনেনি ইরফান। সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুরে দেয় সে। তারপরে বেলি তা মুখের মধ্যে রেখে চাবায়, গিলে না আর। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে রাখে। যে ভাই, আমি তো এখন অফিসে যাব, ওকে দেখে রাখিস। আচ্ছা। দুপুরে যাতে ও ভাত খায়, কেমন? আরে মাতারি, এইটা খবিস পোলাপইনের লাহান করে, খাইতে কইলে খাই না। আহ, কি সব ভাষা ব্যবহার করিস তুই? যা বলছি তাই করিস। আচ্ছা, তা এই ডিম খানায় কি দোষ করছিল? খান নাই কি লেগি ভাবি? তুই এগুলো নিয়ে যা, ধর। দেন। মিনু ট্রে নিয়ে চলে যায় আর ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দিবে। বেলির দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কাছে তো 24 ঘন্টা বসে থাকতে পারবো না, তাই না? অফিস আছে তো আমার। তুমি খেয়ে নেবে দুপুরে, কেমন? আর হ্যাঁ, কি? কিছু না, ভালোবাসি। এই বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, এটা কথা বলি। রবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো আজ থেকে। আমি যেই ভুল করেছি তা হয়তো শুধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজ থেকে, অন্যের জন্য নয়, এমনকি আমার জন্যও না। মনে যাতে থাকে, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি তার উত্তর দাও। বেলির চুপ থাকা দেখে ইরফান আর বেশি কিছু বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবুও সে কিছু বলবে না, কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে কিন্তু পাল্টা কাউকে কিছু বলবে না। ইরফান আল্লাহ হাফিজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে। ইরফান চলে যাওয়ার পর বেলি কেন জানি চুপ করে বিছানায় শুয়ে পড়ে। ইরফানকেই ভেবে যাচ্ছে সে। বারবার ইরফানের মুখটাই ভেসে আসছে তার সামনে। স্বামীর ভালোবাসা কি সে বিয়ের পর থেকেই জানতো না। এই 2 দিনে সে বুঝেছে কেন মেয়েরা স্বামীর ভালোবাসার জন্য মরিয়া হয়ে থাকে। ইরফান সত্যিই তাহলে বলতে গেছে। এইসব ভাবতে ভাবতে আবার ঘুমের ঘরে চলে যায় বেলি। অন্যদিকে অফিসে বসে থেকেও কাজে মন বসছে না ইরফানের। কেমন আছে বেলি
দুপুরও হয়ে গেছে, কি করছে সে এখন? খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা, সব মিলিয়ে এখন এই মুহূর্তে তার মাইন্ড শুধুই বেরিকে ঘিরেই চলছে। একটা খোঁজ দিতে পারলে ভালো হতো, অথচ আর উপায় নেই। বেরির ফোনও নেই যে ফোন করবে। আবার রুবির ফোনে ফোন দিয়ে বেরির খবর নেওয়া মানে চতুর্থ বিশ্বযুদ্ধকে যেচে আমন্ত্রণ করা। তাই আর এইসব ফোনের ব্যাপারে ভাবেনি ইরফান। বাসায় মিনু বেরিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খেতে দেয়। বেলি যেই না ভাতে হাত দিয়েছে অমনি রুবি হাজির সেখানে। বেলির সামনে ভাত দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রুবি। জ্বর একটু হয়েছে। কত নাটক করলি তুই! এত অভিনয় কই থেকে শিখেছিস? ভালো অভিনেত্রী হবি তুই। কিভাবে স্বামী কেড়ে নিতে হয় তুই ভালোই জানিস। নিজে কায়নায় দেখেছিস? কি যোগ্যতা আছে রে তোর ইরফানের সাথে থাকার? হ্যাঁ, গিল ভাত ভালোভাবে গিল, গিলে গিলে হাতি হয়ে যা, তারপর মোটা শরীর দিয়ে ইরফানকে আরো বশ করতে পারবি। এইবার বেলিও মুখ খুলতে বাধ্য হয়। একে তো জ্বর, দুয়ে শরীর ভালো নেই, হাড় তার উপর কিছু কিছু বলছে রুবি। রুবির প্রতিটি কথায় নোংরা ইংলিশ সম্পন্ন কথা, সব মিলিয়ে সেও বিরক্ত। রবি আপু, আমি না করছি অভিনয়, না করছি নাটক, ওইটা আপনার কাছে মনে হচ্ছে আমার কিছু করার নেই। আর অন্যের স্বামী আমি কেড়ে নিচ্ছি না। আমি যদি বলি আপনি আমার স্বামী কিনেছেন তখন কি হবে? আর আমি ভাত এতটাও খাই না যে হাতি হব। যদি বলি শরীর দেখিয়ে আমার স্বামীকে আপনি বশ করেছেন তখন কি হবে? এতটাও খারাপ কথা বলবেন না যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলতে গেলে রুচিতে বাঁধে। চুপ, একদম চুপ। আমার শরীর আসলেই ভালো নেই, আপনি আপনার রুমে যান। ওহ, আমি এখন আসাতে এখন শরীর ভালো না, তাই না? দেখুন আপু, আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আমার স্বামীকে আপনার আঁচলের তলায় বেঁধে রাখুন, দেখুন আটকে রাখতে পারেন কিনা। আমি তো আর তাকে বলিনি যে আমার কাছে আসো, এই সেই সে আসে, এতে আমার হাত নেই। আর হ্যাঁ, স্বামীটা আমারও। আমি চুপ থাকি তার মানে এই না যে আমি বলতে পারি না, আমিও বলতে পারি আপু, শুধু বলি না। বেরির কথায় রুবির মুখ বন্ধ হয়ে যায়। বেরির তাকে কথা বলা কথাগুলো জায়গা মতো গিয়ে লাগে তার। এতটা বাড়াবাড়ি করে এই রুবি যে একে চুপ করানোর জন্য অন্য কাউকে এই মতো ভাষা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ এই আল্লাহর বান্দি থাবার পাত্রী না। রাগে ফুলতে ফুলতে বেরির রুম থেকে বের হয়ে যায় রুবি। রুবি যাওয়ার পরপরই মিনু সেখানে হাজির। মিনুর মুখের ভঙ্গিমাই জানান দিচ্ছে যে সে সব শুনেছে। তাই বেরিও মিনুর হাঁ করার আগে বলে দিয়েছে, মিনু, এখন কিছু বলো না, খুব খারাপ লাগতেছে আমার কাছে, সো কিছু বলো না আর। দেন আমি কি কইতাম আর? সব আপনি তো কইলেন। উফ ভাবি, যা কইলেন না, ওর থোতা মুখ আপনি ভোতা বানাইছে দিছেন। একেবারে ভালো করছেন ভাবি, একেবারে ভালো করছেন। শয়তানের লোক শয়তানি একটা, হেই এখন পাগল হইয়া গেছে। শয়তানের হাফেজ হের পরে খুশি হোমো ভাইয়ে এই যে লাথি মাইয়া ঘর থেকে বাইরা কইরা দিলে। মিনু, কি সব বলো? লাথি কেন মারবে তোমার ভাই? ও কি সংসার করতে আসে না? ও কি আমার মতো পাগল নাকি যে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দেবে? পাগলও আজকাল নিজের স্বামীর ভাগ দেয় না, সে জায়গায় ও তো মানুষ। তা আপনি কি মানুষ না? আপনি দিচ্ছেন কেমতে? আমার এই কপালটা আছে না, এই কপালটার দোষ। আমার ভাগ্য ছিল স্বামীর অবহেলা পাবো, পাইতেছি। আমার ভাগ্য ছিল সতীন নিয়ে ঘর করবার করতেছি। প্রতিনিয়ত এদের কথা শুনতে হবে, শুনতেছে। আর কি লাগে বলো? হাত ধুইলেন যে ভাবি, খাইয়ালন না, এইসব নিয়ে যাও, আমি আর খাবো না, পেট ভরে গেছে। আর খুব বেশি দরকার ছাড়া আমাকে জাগিও না। এই বলে বেরি হাত ধুয়ে ফেলে। এক লোকমা ভাতও পেটে যায়নি মেয়েটার। চুপ করে শুয়ে আছে, আর দু চোখ বেয়ে তার আপনা আপনি পানি পড়ে যাচ্ছে। আজ রুবির কথাগুলো আসলে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ইরফান বাসায় আসলে ইরফানকে কিছু কথা বলবে বেরি, এটা ভেবে আস্তে আস্তে ঘুমিয়ে যায় সে। সারাদিন বেরি আর রুম থেকে বের হয়নি। রুবিও সোজা দুপুরের পর না খেয়ে বাপের বাড়ি চলে গেছে। সে এখানে এক মুহূর্তের জন্য থাকবে না, তাই সে চলে যায়। রাত প্রায় 8টা নাগাদ ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে ইরফানকে সব বলে দেয়। রুবি বেরিকে কি কি বলেছে, বেরি রুবিকে কি কি বলেছে, রুবির চলে যাওয়া, বেরি সারাদিন না খেয়ে থাকা, সব 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 বলে দিয়েছে মিনু। মিনু, আমার মাথাটা অনেক ধরে আছে, তুই আমার জন্য কফি বানা। আমি আগে গোসল করব, তারপর বেলির কাছে যাব। আচ্ছা। ইরফান গোসল করে ফ্রেশ হয়ে বের হতে হতে মিনু ও কফি নিয়ে হাজির হয় ইরফানের রুমে।
কফিতে চুমুক দিতে দিতে ইরফান বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ইরফান বেলির পাশে গিয়ে বসে বেলির কাঁধে হাত রাখে। আপনি চলে যান রুবি আপুর কাছে। আমার কপাল আপনার ভালোবাসা নেই, আমি অভাগী। এইভাবে একদিন শেষ হয়ে যাব। এভাবে আমার জীবনের শেষ দিন অবধি কাতরাতে হবে। কষ্ট পাইতেছি আর পাইতে হবে, তবুও পারবো না অন্য কোনো নারীকে কষ্ট দিতে। আপনি রুবি আপুর কাছে চলে যান। আমি আপনাকে ভালোবাসি অনেক, কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবো না। মন জমিয়ে আপনার নাম আজীবন থাকবে, তবু অন্য কারো চোখের পানির কারণ হতে পারবো না। তখনই বেলি চোখ খুলে একটা কথাই বলে দেয়। এই কথাগুলো বলে হু হু করে কেঁদে ওঠে বেলি। তখন কেন জানি ইরফানের চোখ দিয়ে পানির স্রোত বয়ে যায়। বেলির কথাগুলোর মাঝে লুকায়িত কষ্টটা খুব সহজে ইরফানের চোখে লাগে। তার চলে যাওয়ার পর রুবি যে এমন কিছুই করবে সেটা তার জানা ছিল। তবে এতে বেলির না আছে কোনো অভিযোগ, না আছে কোনো অনুযোগ। বেলি সবটাই মেনে নিয়েছে। ইরফান কি বলবে বুঝে উঠতে পারছে না, তবুও একটু চেষ্টা সেও করবে। বেলিকে জোর করে শোয়া থেকে তুলে সে। তারপর ইরফান তার সামনে সরাসরি বসায় বেলিকে। খুব শান্ত নজরে তাকিয়ে আছে সে বেলির দিকে, আর বেলি তাকিয়ে আছে নিচের দিকে। চোখ মুখ ফুলে একাকার, মনে হচ্ছে কেঁদেছে অনেকক্ষণ যাবৎ। নীরবতা ভেঙে ইরফানই বলে ওঠে, এত কষ্ট কিসের বলা যাবে আমায়? দেখি আমি অধম কষ্ট কমাতে পারি কিনা। কি হলো, কথা বলবে না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। আমি হঠাৎ এত ভালো হলাম কেন আপনার কাছে, আর রুবি আপুই বা কেন খারাপ হলো আপনার কাছে? বেলির প্রশ্নের সঠিক উত্তরটা ইরফানের কাছে নেই। পরিস্থিতিটাই একদম অন্যরকম এখন। চাইলেও সে সবকিছু ঠিক করা যাবে না, আর গেলেও সময় লাগবে। আপাতত বেলির প্রশ্নের উত্তর কি দিবে সেটাই ভাবছে ইরফান। মেলি, সারাদিন খাওনি কেন? আমি প্রশ্নটা করছি, কি তার উত্তর দেন। বেলির কথায় ইরফান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলির রুমে একটা জানালা আছে, সেই জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইরফান। হাতে ধোয়া ওঠা কফির মগ, পরনে কালো ট্রাউজার আর ব্রাউন কালারের টি শার্ট। বেশ হ্যান্ডসাম লাগছিল ইরফানকে তখন। বেলি এক ধ্যানে তার বরকে দেখছে। উত্তর দেন আমার প্রশ্নের। বেলির এমন কথা ইরফান মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তারপর বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকে বরাবরই একা থেকেছি। একা একা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া। কি করার ছিল? আমাকে জন্ম দেওয়ার পরেই নাকি মা মারা গেছেন। সেই থেকেই আমি নাকি একা একা বড় হয়েছি। মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পর্কে ততটা জ্ঞান নেই আমার। ভার্সিটিতে মেয়েদের চাল চলনই ছিল এমন যে ভেবেছি হয়তো এটাই মেয়েদের আচরণ। হুট করে বাবা বিয়ে করতে বলল, তাও গ্রামের একজন মেয়েকে। যেখানে 5 বছরে আমি ঢাকার মেয়েদের চলাফেরা, পোশাক আশাককে নিজেকে বানিয়েছিলাম। আমি সবসময় চাইতাম আমার বউ হবে হাই এডুকেটেড, চলাফেরা হবে স্ট্যান্ডার্ড, অনেকটা রুবির মতোই। বাবার প্রতি অনেক মেজাজ খারাপ হয়েছে আমার অমতে আমাকে বিয়ে করতে বললো, তাও তোমাকে। বারবার বলেছিলাম বিয়ে করব না ওকে। আমার আব্বাজান শুনলই না আমার কথা। যাই হোক, বাবার সাথে জিদ করেই বিয়ে করলাম তোমাকে, কিন্তু মন থেকে মানতে পারতাম না। ওই জিদের জন্যই তোমার সাথে এত খারাপ ব্যবহার করতাম, সাথে মারধরও করতাম। অন্যদিকে রুবি আমার লাইফে এসেছে তুমি আসার পরে। ওর চলাফেরা, কথাবার্তা স্ট্যান্ডার্ডের সাথে অনেক মডার্ন ছিল, যা দেখে মোহে পড়ে গেছিলাম। বিয়ে অবধি যাবো ভাবিনি, কিন্তু রুবি অনেকটাই বাধ্য করলো বিয়েটা করতে। ভাবলাম ভালোই থাকবো, কিন্তু মন জিনিসটার উপর কারো হাত থাকে না। রুবি ব্যস্ত তার ফেসবুক স্ট্যাটাস, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, শপিং এইসব নিয়ে। আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তার মানে এই নয় যে আমার কাছে রুবি খারাপ হয়ে গেছে। রুবি এই জিনিসটাই মানতে পারছে না যে আমি তোমার কাছে থাকছি। ভুল আমার একটাই, দ্বিতীয় বিয়ে করা, আর কর্তব্যের মতো 2 বউকে একই বাসায় রাখা। এই সিচুয়েশনটা আমি চাইলেও হয়তো ঠিক করতে পারবো না। ইরফানের কথা শুনতে শুনতে বেলির চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ে যাচ্ছে। বেলিও চুপ করে সব শুনল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়, আর তারপর সে বলে, তাহলে কাজ করেন, বলো কি? আমাকে ডিভোর্স দিয়ে দেন, আর রবি আপুকে নিয়ে ভালো থাকুন। এটা তো কখনোই সম্ভব না, কারণ তুমি সেই নারী যাকে আমার বাবা পছন্দ করে এনেছে। তোমাকে ছাড়া সম্ভব না। বাবার পছন্দকে যখন সম্মানই করেননি, এখন আর বলি কি হবে? শোনো বেলি, আমি তো রবিকে বলিনি যে আমি ওর সাথে থাকবো না বা কিছু। আমি বলেছি আমি বেলিকেও সেই সম্মানটা দিব যেটা ওর পাওনা।
কিন্তু সে তো এটা চায় না। এটাই তো পয়েন্ট, বুঝো না কেন তুমি? এটাই তো মেইন পয়েন্ট। সে চায় আমি শুধু তাকে নিয়েই মেতে থাকি। তো আমি ছিলাম তো মেতে তাকে নিয়ে, ফায়দা কি হলো? আমি যখন তোমাকে মারধর করতাম তখন ওর চোখে পৃথিবীর সেরা স্বামী। যখন সে দেখলো তার স্বামী তার সতীনকে প্রায়োরিটি দিচ্ছে, তখন আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ স্বামী। কোনো মেয়েই পারে না তার স্বামীর ভাগ দিতে। তাহলে তো বলতে হয় তুমিও তো মেয়ে, তুমিও তো স্বামীর ভাগ দিয়েছিলে। তুমি তো পুরো স্বামীটাকেই দিয়ে দিয়েছো। আমি তো পরিস্থিতির শিকার মাত্র। আমি জানি না কি করা উচিত আমার, তবে এতটুকু শিওর থাকো যে আমি তোমাকে ছাড়ছি না, কখনো না। তাহলে রুবি আপু? আমি তো রুবিকে বলিনি যে আমি রুবিকে ছেড়ে দিব। সে চলে গেছে আবার তার বাপের বাড়ি, এখানে আমার কি করার আছে? ফিরে নিয়ে আসেন। এই থামো থামো, এটা মিনু দেখা স্টার জলসার কোনো সিরিয়াল না যে নেকামি হবে এখানে। এটা বাস্তবতা। এখানে সব হয়, শুধু ড্রামা হয় না। যে মানুষকে ভালোবাসা যায় তাকে ছাড়া যায় না। তুমি ছাড়তে পেরেছো আমায়? এত মারধরের পরেও কেন পড়েছিলে এখানে, যেখানে সে বারবার বাপের বাড়ি দৌড় দেয়? আর তুমি কাকে ফিরিয়ে আনতে বলো? যে তোমাকে ভাতের খোঁটা দেয় তাকে? এসব আমায় বলো না বেলি। কাউকে কষ্ট দিয়ে যে আমি ভালো থাকতে পারবো না, তার অভিশাপ লাগবে আমার উপর। শকুনের দোয়ায় গরু মরে না, এইসব বাদ দাও। মানুষের তার স্বীয় কর্মের উপর হাত থাকে না। ভুল কৃতকর্মের জন্য সারা জীবন পস্তাতে হয়, আর সেই ভুল কৃতকর্মের মাসুল দিতে গিয়ে হয়তো সারাটা জীবন পার হয়ে যায়। ভিন্ন ভিন্ন সময়ে মন ভিন্ন ভিন্ন আবেগ পারে, কিন্তু একটা সময় আসে যখন সব আবেগ বিবেকের কাছে ধুয়ে মুছে যায়। তখন মানুষ শক্ত হয়ে যায়। ইরফানেরও একই অবস্থা। আগে সত্যিটাকে মানতে পারেনি, আর এখন মেনেছে, তবে আরেকটা ভুল করার পর মেনেছে। যেই ভুলটা হয়তো ঠিক করা যাবে না, আবার হয়তো যতদিন বাঁচবে ততদিন এই ভুলটাকে মেনে নিয়েই বাঁচাতে হবে। নিয়তির উপর কারো হাত থাকে না। ভাগ্য বড় স্বার্থপর একটা জিনিস। সে তার মতো করে সব নিয়ন্ত্রণ করে। মনের দিকটা বিবেচনা করার সময় এবং সুযোগ কোনোটাই তার কাছেও থাকে না। বেরি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর উঠে গিয়ে ইরফানের কাছে এসে তার পাশে দাঁড়ায়। ইরফানের দিকেই চেয়ে আসে সে, আর ইরফান জানালার দিকে। দুচোখে ঘোর লাগানোর মতো চেহারা ইরফানের, যাই চাহনি প্রেমে পড়তে বাধ্য যে কোনো নারী। ঠোঁটের কোণে হালকা হাসিটা বরাবরই মানায় ইরফানকে। বেলি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইরফানকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠে। ভালোবাসা এবং ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার হয়তো আমার ভালো লাগে, ভালোবাসাটা আপনার পক্ষ থেকে আমার জন্য না ইরফান সাহেব। বেলির কথা শুনে ইরফান ঘাড় ঘুরিয়ে বেলির দিকে তাকায়, তারপর মুচকি এসে কফির মগে চুমুক দেয়। তুমি এই কয়েকদিন অনেক ম্যাচিওর হয়ে গেছো বেলি, বড়দের মতো কথা বলতে শিখে গেছো। চাইলেও তো ছোট হয়ে থাকতে পারবো না, তবে আপনার আমাকে তুমি করে বলাটা কেমন জানি লাগছে আজকাল। আপনি আমাকে তুই করেই বলেন, ওটাতেই আপনার মুখে বেশি মানায়। তুই শব্দটা তোমার সাথে বেমানান। যদিও আমি তুই তুকারি করতাম বেশি, তবে কেন জানি এখন আর এসব ভালো লাগে না। অনেক কাছের আর আপন মানুষকেই মানুষ তুই করে বলে। আচ্ছা বেশ, এটা কথার জবাব দাও। এই যে বললে ভালোবাসা আর ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা কি তুমি ভেবে বললে? ওকে, ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার জন্ম হয়। আমার কাছে তোমার সব কিছুই ভালো লাগে, এমনকি আমার কাছে গোটা তুমিটাকেই ভালো লাগে। তাই হয়তো ভালোবাসাটাও জন্ম নিয়েছে। কি জানি এত কঠিন ভাষা বুঝি না আমি। এর থেকে বেশি বুঝেন আপনি। এখন খেতে আসেন, খাওয়ার পর মেডিসিন নেবেন, তারপর আবারও ঠিকঠাক মতো একটা মাইর দিব। এমন কথা শুনে বেলির মনটা নিমিষেই কালো আধারে ছেয়ে যায়। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে বেলি হঠাৎ এহেন হয়ে গেল কেন। তারপর বেলির হাতের আঙুলের ফাঁকে নিজের হাতের আঙুলগুলো রেখে শক্ত করে বেলির হাতটা ধরে নেয় ইরফান। তারপর বেলির দিকে চেয়ে বলে, সারাদিন খান নাই কেন? এর শাস্তি তো পেতেই হবে। আমি বলে গিয়েছিলাম যে ঠিকঠাক মতো খেতে হবে এবং মেডিসিন নিতে হবে, কিন্তু আপনি কি করেছেন? রবি আপু এমন ভাবে কথা বললো যে আর খাওয়ার পেটে যায়নি। রুবির কাজই এমন, কিন্তু তোমার খেয়াল রাখা উচিত ছিল। ডাইনিং এ চলো, আমি মিনুর সামনে একটু সিঙ্গারি ফেলবো, অমনি মিনু চলে উঠবে। মিনু তো মিনুই। মিনুর ভাষায় তুমি খবিশ মাতারি। আজ সকালে না বললো? আচ্ছা ওয়েট, খবিশ মানে তো খারাপ, কিন্তু মাতারি মানে কি? এইবার বেলি হাসতে বাধ্য হয়, খিলখিল করে হেসে দেয়। ইরফানের লক্ষ্য ছিল বেলিকে হাসানো, আর বেলি হেসেছে। এটাই
অনেক তার কাছে। বেলির দিক থেকে নজর সরিয়ে ইরফান এবার রুমের দিকে নজর দেয়। বেলির রুমটা সে সাজিয়ে দেবে, নিজের করা কিছু ভুল কিছুটা হলেও ঠিক করবে সে। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? বলো। কি বলতাম? না, চলো। রাতে খাবার খেয়ে বেলি তার রুমে শুয়ে আছে, ভাবছে কিছু কথা। জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, কি আছে তার জীবনে। ইরফান কতদিন রুবিকে বুঝিয়ে যাবে, আর রুবি কি এইভাবে চুপচাপ বসে থাকবে? সবকিছু ঘুরে ফিরে তার দিকেই আসবে। সে এখন নিরুপায় হয়ে গেছে, মনটা বারবার ইরফানকে চাইছে। সে সব ভুলে যেতে চায়, সে ভুলে যেতে চায় ইরফানের করা সব ভুলকে, সে ভুলে যেতে চায় ওই সব খারাপ দিনগুলোকে। তার ভেতরের আত্মাটা কেন জানি বারবার ইরফানকে খুঁজে। বেলি ভালোবাসে ইরফানকে, হ্যাঁ অনেক ভালোবাসে, এতটাই ভালোবাসে যে তার প্রতিক্রিয়া হয় না। ইরফান অনেক বদলে গেছে ইদানিং, এতটা বদলে যাবে আশা করেনি বেলি। হয়তো আল্লাহ পাক এটাই চেয়েছেন। আল্লাহ পাক নাকি পরীক্ষা নেন, তাহলে কি এটাই ছিল সেই পরীক্ষা? আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, সেই অপেক্ষার ফল মিষ্টি হয়। তাহলে কি এটাই ছিল সেই অপেক্ষার মিষ্টি ফল? এরই মাঝে রাজুর চিন্তা মাথায় চলে আসে বেরির। রাজু ভাই কি অন্যায় করেছিল? রাজু ভাইয়ের তো কোনো দোষ ছিল না, সে তো ভালোবাসতো আমায়, তাহলে আল্লাহ পাক কেন আমায় ওনার সাথে জুড়ে দিলেন? মনে মনে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে বেরিকে। না, আমি রাজু ভাইকে নিয়ে ভাববো না, এইসব ভাবাও পাপ আমার জন্য। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হবে যদি স্বামী ব্যতীত অন্য কাউকে মন ধারণ করি? রাজু ভাই আমার অতীত, আর সে আমার বর্তমান। সে যেমনই হোক, সে আমার বর্তমান, এটা পাপ হয়ে যাবে। আবার নিজেকেই নিজে সান্ত্বনা দেয় এইসব বলে। হঠাৎই বুকটা দুই পাশ থেকে চাপ দিয়ে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে বেরির। উঠে তাড়াতাড়ি পানি খেয়ে নেয় সে, তারপর কিছুক্ষণ দম ধরে বসে থাকে বিছানার উপর। ইরফান হয়তো নিজের রুমে, খাবার সময় বলেছিল অফিসের কিছু কাজ আছে। বেরি যাতে চুপ করে ঘুমিয়ে যায়, ইরফান কাজ শেষ করেই আসবে। মিনুও গেস্ট রুমে শুয়েছে, যদি মিনু বেরির কাছে শোয় তাহলে তো ইরফান আসতে পারবে না, তাই মিনু বেচারি গেস্ট রুমেই ঘুমায়। ব্যথাটা কমার পর বেরি উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। হঠাৎই নিজের মুখ থেকে বের হয়ে যায়, আমি ওনাকে ভালোবাসি, এটা আমার অপরাধ না। উনিও এখন আমায় চাই, এটাও অপরাধ না। আমি বেরিয়ে কোথায় যাব এখন? আমি যে তাকে মনে ধরেছি, মনের মাঝে বদ্ধ থাকা পুরো জায়গাতে তার নাম। আমার তাকে চাই, একবার হলেও চাই। বেরি একবার হলেও চায় তাকে, একটু ভালোবেসে পেতে গেছে। বেরি চেয়ে আছে তার পানে, দৃষ্টি তাহার ওই দূরে, এক লহমার জন্যেই হোক। তবুও বেলি একবার চায় সুখের মিলন হোক। বেলির মুখ থেকে হঠাৎ করেই এইসব বের হয়ে যায়, তখনও দৃষ্টি তার রাতের আকাশে তারার দিকে। হোক না একবার সুখের মিলন, খুব কি বেশি ক্ষতি হবে? এমন সময় পিছন থেকে এমন কথা শুনে দ্রুত পিছনে তাকায় বেরি। ট্রাউজারের দুই পকেটে হাত দিয়ে দরজা থেকে একটু ভেতরে এসে দাঁড়িয়ে আছে ইরফান। তার মানে ইরফান সবটা শুনে নিয়েছে। বেরি আর ইরফানের দিকে তাকানোর সাহস পায়নি, তাই আবার এক ঝটকায় জানালার দিকেই ফিরে যায় সে। ইরফান আস্তে আস্তে হেঁটে বেরির পিছনে এসে দাঁড়ায়, তারপর বেলির কাঁধে হাত রেখে বলে ওঠে, একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে বেলি? বুকের মধ্যে নিমিষেই এক তুফান শুরু হয়ে যায় বেরির। আসলেই কি সুখের মিলন হতে দেয়া যায়? আসলে কি একটু সুখের মিলন হলে খুব বেশি ক্ষতি হবে? তবুও কেন যেন কোথাও একটা বাধা কাজ করে বেরির মাঝে, আবার নাও করতে পারে না। যতই হোক স্বামী তো তার, বিয়ের পর বাবা মায়ের পর স্ত্রীর উপর তার স্বামীর অধিকার থাকে বেশি। কিন্তু বেরির ভেতরটা হুহু করে কেঁদে ওঠে যখন ইরফানের করা সমস্ত আহারাপ আচরণগুলো মনে পড়ে যায়, যখন মারধরের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। বেরি তখন নিজেকে ঠিক রাখতে পারে না। আজও ব্যতিক্রম কিছু ঘটেনি তার সাথে। সুখের মিলনের সাথে দেখা হয়ে যাওয়ার সাথে সাথে সেই সব বিষাদের দিনগুলো মনে পড়ে যায় বেরির। ইরফানের হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই অন্তরখানা পুড়ে খাক হয়ে যাচ্ছে তার। নিজের ভেতরে উথাল পাথাল শুরু হয়ে গেছে বেরি। কেন যেন মানতে পারে না সেও, এতটা কষ্ট কি তার পাওনা ছিল? নিজের কাছে এইসব জিনিসগুলো লজ্জাজনক লাগে বেরির কাছে। বেলি আর সহ্য করতে পারেনি, পিছন ফিরে জাপটে ধরে ইরফানকে। বেলির এইভাবে জাপটে ধরা দেখে একটু হতভম্ব হয়ে যায় ইরফান। বেলি শব্দ করে কেঁদে দেয় ইরফানের বুকে। দুই হাতে নিজের মুখ ঢেকে ইরফানের বুকে হাতে আবদ্ধ সেই মুখটি লুকিয়ে রেখে কেঁদে ওঠে বেলি।
এক সময় ইরফান বেলির পিঠটা নিজের হাতে দিয়ে আগলে ধরতে যাবে, তখনই বেলি ধূপ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। একে তো শরীর খারাপ, তার উপরে এইভাবে কান্না করাটা তার শরীরের পক্ষে খারাপ হতে পারে। মুহূর্তের মাঝে ইরফান চমকে যায়। বেলির কান্না আর একটু জোর শব্দে পরিণত হয়। ফ্লোরে বসে মুখ চেপে কাঁদতে থাকে মেয়েটা। ইরফান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে বেলির কাছে, হাতটা দিয়ে বেলির মাথায় রাখে। কি হলো, এভাবে কাঁদছো কেন? এই বেলি, এভাবে কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে মেয়েটার। ইরফান বেলির কান্না থামানোর জন্য গ্লাস এনে পানি দেয় তাকে খাওয়ার জন্য, কিন্তু বেলি খায়নি। তারপর কেন জানি নিচ থেকে ইরফানের হাতটা টেনে নিজের কাছে বসায় সে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করে দেয় বেলি। আপনি আমায় অনেক মারছেন। আপনি জানেন আমি কত ব্যথা পাইতাম তখন, আমার অনেক ব্যথা লাগতো। আমি তবু কিছু বলতাম না আপনাকে। আরে ভালো না বাসতে, তাই বলে এইভাবে মারবেন? আপনার এক একটা লাথি, এক একটা ঘুষি ব্যথা দিত আমার এই শরীরটাকে। আপনি জানেন না আমি কত রাত ব্যথা যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই। সেইবার শলার ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছেন, এমন ভাবে মারছেন যে শলা পর্যন্ত ঢুকে গেছে শরীরে। নিবিড় বুঝি কেউ কাউকে মারে? হ্যাঁ, এই দেখেন, এদিকে দেখেন, আমার এই শরীরটা যখন স্বামীর ছোপ পেত তখন এই শরীরটা স্বামীর মার পাইছে। এই ইরফান সাহেব আমাকে এত মারছেন কেন? আমাকে বললেই হয়তো আমি চলে যেতাম, বা ভাতের সাথে বিষ খাওয়াই দিতেন, আমি মরে যেতাম। তবু না মারতেন। এদিকে দেখেন, এই যে দেখেন, আমার পিঠটায় কত দাগ এখনো আছে। সেইবার বেল দিয়ে মারছেন। আচ্ছা, একটু মায়া হয় নাই তাই না? বেলিকে যে এইভাবে মারে, ওর শরীরটা কি এত মার নিতে পারে? একবারও জানতে চান নাই তাই না? ওই দিন চা দিতে একটু দেরি হয়ে গেছিল বলে এইভাবে মারছেন। আপনি আমায় মেরে কেন ফেলেন নাই? হ্যাঁ, কেন মেরে ফেলেন নাই আমাকে আপনি? শোনেন না, ওই দিকে তাকান আমার দিকে। আমি কিন্তু অনেক ব্যথা পাইছি, অনেক মারতেন, কিন্তু শব্দ করতাম না। বলেন করতাম কিনা বলেন না, আমি কি মারার সময় কোনো শব্দ করতাম? বেলি নিজের মাঝে তখন ছিল না। সে অনেকটা উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছিল। চোখের পানি, নাকের পানি, এমনকি লালা চলে আসছে মুখ দিয়ে কাঁদতে কাঁদতে। হয় অনেক সময় এমন, মানুষ যখন অতি সুখে পাথর থাকে তখন সেই পাথর গলে গেলে তখন যে প্রতিক্রিয়া হয়, এখন সেই প্রতিক্রিয়াটাই হচ্ছে বেলির। ইরফানের ভেতরের কলিজাটা চিরে যাচ্ছে বেলির এমন পাগলামি দেখে। সে একদম নিশ্চুপ হয়ে ফ্লোরে বেলির সামনে বসে আছে। বেলি হাত ধরে জোরাজুরি করছিল উত্তর জানার জন্যে। তখন বাধ্য হয়ে ইরফান জবাব দেয়, কোনো শব্দ করতে না। তখন বেলি আবারও কেঁদে দেয়। এইবার ইরফানের দুই হাত ধরে নিজের কাছে আনে বেলি। তারপর আবার বলা শুরু করে সে। যখন দেখতেন আমি শব্দ করতাম না, তখনও কি মায়া লাগতো না আমার উপর? খালি বেড়েই গেছেন, বেড়েই গেছেন। আমি কি ব্যথা পাই না বলেন? আমিও তো ব্যথা পাই। আমি তো অমানুষ, আমি বুঝতেই পারি নাই এটা যে একটা ফুল। যেই ফুলটা একদম নিষ্পাপ, সেই ফুলটাকেই এত অবহেলা করে বসলাম। আমি কি করছিলাম? হ্যাঁ, কি করছিলাম? আপনি আমায় একটু দেখতে পারেন নাই বলে? আমি কি বলেছিলাম যে আমাকে বিয়ে করেন? তখন তোমার বাবা আর আপনার বাবা বলে আমি কি করতাম? বাবা আমার মরে গেল, তখনও আপনার বাবা বিয়ের কথা বলে গেছে আমার মাকে। আমি কি অপরাধ ছিল? আমি একদিন নামাজ পড়তেছিলাম, সারা দিতে পারিনি বলে জুতা নিয়ে আসছেন আমাকে মারার জন্য। আমার তখন কি অন্যায় ছিল বলেন তো? অন্যায় তোমার না, অন্যায় ছিল আমার। আমি খারাপ মানুষ, আমি কষ্ট দিলাম তোমাকে। আমার বাপ মা আমার মারে নাই, আমি তাদের কাছে ফুল ছিলাম, তাদের শখের বেলি ফুল। আর সেই বেলি ফুলটারে আপনি ছিঁড়ে ফেলেছেন এইভাবে। এর থেকে ভালো ছিল আমায় বিষ দিয়ে মেরে দিতেন, একটু শব্দও করতাম না। ইরফানের আর সহ্য হয়নি, একটানে বেলিকে নিজের বুকে এনে ফালায় সে। তারপর বসা অবস্থাতেই শক্ত করে ধরে রাখে বেলিকে। ইরফান আজ কাঁদছে। ছেলেরা কম কষ্টে কাঁদে না, তাদের তেমন কষ্ট হলেই তারা কাঁদে। ইরফান আজ নীরবে কাঁদছে। বেলিকে নিজের কলিজায় ঢুকিয়ে রাখতে ইচ্ছে করছে তার।
এইটুকুন একটা মেয়ে সে, অথচ এই বয়সে সে কি সহ্য করে গেছে, তবুও মুখ খোলেনি। বেলি তখন ইরফানের বউকে থেকে বলতে শুরু করে। বুঝবেন বুঝবেন, একদিন ঠিকই বুঝবেন। আমি যেদিন থাকবো না সেদিন খুব করে বুঝবেন। আমি তখন আকাশের তারা হয়ে যাব। আমি আর আমার বাবা তখন উপর থেকে দেখবো আপনি কিভাবে কান্না করেন, হারিয়ে যাব আমি আপনার জীবন থেকে। তখন বুঝবেন, হ্যাঁ দেখেন তখন বুঝবেন। বেলির কথা শুনে ইরফান বেলিকে আরো শক্ত করে ধরে রাখে আর বলে, চুপ, একদম চুপ। তোকে হারাতে দিলে তো হারাবি। বেলি ফুল ঝরে যাবে। কখনো না। হ্যাঁ দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে সেই দিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু সে দেখবেন আপনি, আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথা শুনে ইরফান আবারও ধমক দিয়ে থামায় বেলিকে। থামবি তুই? না হয় আবারও মারবো কিন্তু। মারেন, আরো মারেন। হ্যাঁ মারবই তো, এবার সত্যি সত্যি মারবো। মারেন। এখন কিন্তু মার খাবি বলে দিলাম। হ্যাঁ মারেন, মেরেই ফেলেন আমাকে। ইরফান এবার বেলিকে ছেড়ে দেয়, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় বেলিকে। তারপর উঠে দাঁড়ায় সেই স্থান থেকে। বেলি তখনও বসা অবস্থাতেই আছে। ইরফান বেলিকে সেইভাবেই কোলে তুলে নেয়, কোলে তুলে বিছানায় শুয়ে দেয় বেলিকে। অন্ধকার রুমে জিম লাইটের আলোয় যতটুকু দেখা যায় তাই অনেক। পাশে থাকা টাওয়ালটা দিয়ে বেলির চোখের পানি, নাকের পানি সব মুছে মুখটা পরিষ্কার করে দেয় ইরফান। তখন বেলি চুপ করে থাকে আর ইরফানের দিকেই চেয়ে থাকে। ইরফান বেলির মাথায় হাত রাখে। ঘুমাও, আর একটা কথা না, কাল সব শুনবো আমি। আর হ্যাঁ, আমি আসলেই খারাপ মানুষ। কি করার, আল্লাহ পাক তোমার ভাগ্যে এই খারাপ মানুষটাকেই রেখেছে, তাই কিচ্ছুই করার নেই। কাঁদবা না, একদম চুপচাপ ঘুমাবা। বেলি একদম চুপ করেই শুয়ে আছে, চোখে তার ঘুমের নেশা, চোখগুলো টিপ টিপ করছে আর বুঝে আসছে ইরফান বেলির মাথায় হাত বোলানোটা কাজে এসেছে। ইরফানের ডান হাতটা ধরে আছে বেলি। তারপর একটা সময় বেলি আস্তে করে ঘুমের রাজ্যে চলে যায়। বেলির ঘুমন্ত চেহারার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইরফান। বেলির আজকের কথাগুলো ইরফানের ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে। বেলি ঘুমানোর পর ইরফান বেলিকে রেখে নিজের রুমে যায়। ইরফান কখনো বাসায় স্মোক করে না, তবে আজ সে বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ঘড়িতে প্রায় 2টা বাজে। রাতগুলো হয়তো এমনভাবেই কাটবে তার, এমন নির্ঘুম আর নিস্তব্ধ। বেলির কথাগুলো বারবার কানে বাজতে থাকে ইরফানের। বেলির কষ্টগুলো বারবার বেলিকে মনে করিয়ে দেয় তার প্রতি ইরফানের করা পৈশাচিক কথাগুলো, যা সে ভুলতে ভুলতেও ভোলেনি, হয়তো ভুলতেও পারবে না। একদিকে রুবি, অন্যদিকে বেলি। রুবিকে সে ছাড়তে পারবে না যদি না রুবি চায়, আর বেলি চাইলেও বেলিকে সে ছাড়তে পারবে না। একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তেমনি 2 বউ নিয়েও চলা যায় না। হয়তো চলা যায়, তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্যই হয়তো বলে সবাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাতে থাকা সিগারেটটায় শ্বাস টান দিয়ে আগুন নিভিয়ে নিজে ফেলে দেয় ইরফান। বেলির সাথে করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। অনেক সময় লস হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। পর মুহূর্তে বেলির বলা কথাটা মনে পড়ে যায় ইরফানের। দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে সেদিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন আপনি, আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথাটা অন্তরে দাগ কেটে গেছে। সে বেলিকে এইভাবে ঝরে যেতে দেবে না, আগলে রাখবে নিজের সাথে অতি যত্নে। বেলি, আমি তোকে চলে যেতে দিব না, মন পিঞ্জরে যতন করে আটকে রাখবো। তুই দেখে নিস, এই ইরফান তোকে সেই সব খুশি দিবে যা তোর প্রাপ্য। আমার মনের মধ্যে রাখা পুরো জমিনেই তোর রাজত্ব চলবে, দেখে নিস তুই। বিছানায় শুয়েই সব ভাবতে ভাবতে কখন যেন ঘুম চলে আসে তার চোখে। মনের ভুলে বেলির রুমেও যেতে ভুলে গেছে সে। নিজের রুমেই ঘুমিয়ে যায় সে এক নতুন ভোরের আশায়, সেই সাথে নতুন করে সবকিছু ঠিক করার আশায়, যা আদৌ সম্ভব কিনা জানা নেই কারো।